আসসালামু আলাইকুম সবাইকে। উদ্ভাসন মাসের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো স্টুডেন্ট ভাই এবং আপনারা যারা জয়েন করছেন আমাদের সাথে, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের বায়োলজি ফ্রি ক্লাসে একটু পরেই শুরু করবো আমরা। 6:30 থেকে শুরু হওয়ার কথা, এখনো 6:30 হয় নাই। অনেকে আমাদের সাথে জয়েন করতেছেন এখনো। আচ্ছা স্টুডেন্ট ভাই এবং আপুরা, তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের হচ্ছে যে বিজ্ঞানের 12 অধ্যায় পড়ানো হবে। তো আজকের ক্লাসে আমাদের সাথে সঞ্চারী আপু এবং রিফাত ভাইয়া থাকবেন। তো সঞ্চারী আপু মূলত হচ্ছে আপনাদের ক্লাসটা নেবেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের কোশ্চেন অ্যান্সার সেকশনে থাকবেন রিফাত ভাইয়া। তো ক্লাসের শুরুতে হচ্ছে আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে যে আপনারা ক্লাস শুরু হওয়ার পরে যদি আপনাদের টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কিংবা আপু যদি কোনো টপিক পড়াচ্ছে আপনার সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেগুলো হচ্ছে আমরা কিউ&এ অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সেকশনে লিখবো, মানে প্রশ্নগুলো করতে পারবো। আর আপু পড়ানোর সময় যদি কোনো কিছু জিজ্ঞেস করে কিংবা উদ্ভাস সংক্রান্ত কোনো কিছু আপনার জানার থাকে, তো সেইগুলো আমরা চ্যাট বক্সে লিখবো। তো আশা করি বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝতে পারবেন। তো ক্লাসটা শুরু করলে আপনারা জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। সঞ্চারী আপু, রিফাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি আপু, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা শুরু করি না? জি আপু, আমরা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। সো পার্টিসিপেন্টস যারা যারা জয়েন করে ফেলেছো, ভাইয়া পুরা সবাইকে আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। যারা যারা চ্যাটে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের খবর বলো, তোমরা কেমন আছো সবাই? তোমাদের হাল হকিকত কেমন? পড়াশোনা কেমন চলতেছে? স্কুল কেমন লাগতেছে? বাসায় ঘুমাতেই ভালো লাগতো নাকি স্কুলে গিয়ে সেলফি তুলতে ভালো লাগতেছে? তোমরা তো এখন ক্লাস করতে যাও না, মনে হয় যেন এক একটা সেলফি সেশন করতে যাও। মজাই লাগে যে নতুন নতুন পোলাপাইন এখন স্কুল কলেজে গিয়ে মনে হইতেছে যেন সেলফি তুলতে যায় ক্লাসে। আমারও খুব এক্সাইটমেন্ট ছিল। আমি প্রায় দীর্ঘ 1.5 বছর পর, যদিও মাঝখানে প্রফ দিছি, ক্লাস একদম রেগুলার ক্লাস করতে গিয়ে আমার খুব মজা লাগতো। মানে সকালে উঠতে আলসেমি লাগতো না, মনে হয় যেন নতুন স্কুল শুরু হয়েছে। আমি বলছি, আম্মু আমাকে নতুন অ্যাপ্রন কিনে দাও, নতুন ব্যাগ কিনে দাও, আমি নতুন অ্যাপ্রন আর ব্যাগ হলে কলেজ যাব না। ঠিক আছে, এরকম প্রথম 1 সপ্তাহ খুব তেল ছিল বুঝছো। তো এই 1 সপ্তাহ ক্লাস করার পর তেল সব গেছে গা। এখন আবার সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট লাগে, ক্লাসে যাইতে আলসেমি লাগে। এটা আসলে মানুষের স্বাভাবিক স্বভাব আর কি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো আজকে আমরা হচ্ছে আমাদের এসএসসি রিভিশন প্লাস মডেল টেস্ট যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের ফ্রি ক্লাসে তোমাদের সবার সাথে দেখা। তোমরা ফেসবুক লাইভে যারা যারা আছো বা জুমে যারা যারা পার্টিসিপেট করেছো সবাইকে ওয়েলকাম আজকে আমাদের ক্লাসে। তো আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, যদিও আমি আহামরি কেউ না, তারপরে তোমরা জানতে চেয়েছো আমার পরিচয়। আমার নাম হচ্ছে সঞ্চারী, এটা সঞ্চিতা বা সঞ্চয়িতা না, আর আমি খাঁটি মুসলমান, ঠিক আছে। আমার স্কুল ছিল মণিপুর স্কুল ব্রাঞ্চ 1, কলেজ ছিল হলিক্রস কলেজ। আর আমি বর্তমানে পড়াশোনা করছি মুগদা সরকারি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। এটা সরকারি, প্রাইভেট না, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কারা কারা এখানে আজকে আমার ক্লাস প্রথমবারের মতো করছো দেখি একটু চ্যাটে জানাও তো। আজকে তোমরা কারা কারা আমার ক্লাস প্রথমবারের মতো করছো? আচ্ছা দেখি, নতুন পাপি অনেকেই আছে। পুরাতন পাপির পাশাপাশি দেখি নতুন পাপি অনেকেই আছে, ব্যাপার না। আমরা পুরাতন নতুন পাপি বান্দা সবাই একসাথে ক্লাস করব, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে তোমাদেরকে নিয়মগুলো ভাইয়ারা একবার বলে দিয়েছেন, আমিও একবার রিভিউ করে দিচ্ছি। যে আমি তোমাদেরকে আগামী 1.5 ঘন্টা তোমাদের সাথে ভোকালে আছি, মোটামুটি একটু তোমাদের পড়াবো, তোমাদের কাছ থেকেও ফিডব্যাক নিব। আর আমাদের সাথে কিউএনএ বক্সে আছে রিফাত ভাইয়া। তোমাদের তোমাদের যদি টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিউএনএ বক্সে রিফাত ভাইয়াকে করতে পারো। তবে একটা টপিক আমি এখন পড়াচ্ছি, ধরো আমি তোমাদের পড়াচ্ছি ডিএনএ, আমি এখনো থ্যালাসেমিয়াতে গেলামই না। তখন তোমরা কোশ্চেন করলা ভাইয়া থ্যালাসেমিয়া কি, তখন আমি তোমাদের যেটা বুঝাবো তোমরা সেটাও বুঝবা না, ভাইয়া যেটা বলতে চায় সেটাও তোমরা বুঝবা না, ঠিক আছে। এই জন্য তোমাদের দায়িত্ব কি হবে যে
যখন আমি তোমাদের পড়াবো সেই পড়াটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এরপরে যদি মাথায় না ঢুকে তখন তোমরা সেটা নিয়ে কি করবা বলো তো? ভাইয়াকে কোশ্চেন করবে, ভাইয়া সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবে। কিন্তু আমার সাথে তোমাদের ইন্টারাকশন হবে চ্যাটে। সো আমি যদি তোমাদেরকে কোনো কোয়েশ্চেন করি, তাহলে তোমরা সেটা অ্যান্সার দিবা চ্যাট বক্সে। আর তোমাদের মনের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটার প্রশ্ন করবা হচ্ছে কিউএনএ বক্সে। তাহলে বলো তো, আমি তোমাদের কোনো কোয়েশ্চেন করলে অ্যান্সার কোথায় দিবা? আমি যদি তোমাদেরকে কোনো কোয়েশ্চেন করি তাহলে সেটার উত্তর কোথায় দিবা? চ্যাট বক্সে। ভেরি গুড। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটার উত্তর কোথায় দিয়ে ফেলবা বলো তো? তোমরা সেটার উত্তর দিবা মানে কিউএনএ বক্সে তোমরা কোয়েশ্চেনটা করে ফেলবা। আচ্ছা, কে কে জানে কিউএনএ লিখতেছে? মাইক দিব, মাইর মাইর। আচ্ছা হ্যাঁ, কিউএনএ হচ্ছে তোমাদের প্রশ্ন করার জন্য, আর আমার প্রশ্নের উত্তর বা আমার ইন্টারাকশনের জন্য হচ্ছে চ্যাট বক্স। আরেকটা কথা, তোমাদেরকে আমি যখন কোনো কোয়েশ্চেন করি তখন তোমরা উত্তর দিলে আমি প্রথম দিকের কিছু নাম পড়ার চেষ্টা করি, ঠিক আছে, যে কারা কারা প্রথমের দিকে উত্তর দিয়েছো। তো তোমরা বেশ কয়েকজন এভাবে প্রশ্ন করা শুরু করো, আপু আমার চ্যাট কি দেখা যায়? আপু আমার নামটা কি আপনি পড়েছেন? আমার নামটা তো আপু একবারও পড়লো না। আপু আমার মেসেজ কি যাচ্ছে? কি লাভ হলো উত্তর দিয়ে, আপু তো আমার নামই পড়ে না। তোমরা এরকম সেন্টি মার্কা মেসেজ দেওয়া শুরু করো, ঠিক আছে? শুনো, তোমরা এখানে প্রায় 250-300 স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছো। এখন আমি যদি ধরে সবার নাম পড়তে নেই তাহলে তো এটা পুরো লাইভের মতো হয়ে যাবে। যে ফেসবুকে কতগুলো আপিরা লাইভ করে না, যে হ্যালো আপি, পিপি প্রাইস প্লিজ, আপি আপনাকে সুন্দর লাগছে, আপি আমি এই জামাটা অর্ডার দিতে চাই, ঠিক আছে, এরকম করে হয়ে যাবে, বুঝছো? আর তোমাদের সবার নাম আর সবার উত্তর যদি আমি সিরিয়ালি পড়া শুরু করি আমার আর 1.5 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে না। আমি খালি তোমাদের উত্তরই পড়তে থাকবো, নামই পড়তে থাকবো। এই জন্য ইনশাল্লাহ তোমরা যদি উদ্ভাসে ভর্তি হও, ক্লাস করো, সবার নাম কোনো না কোনো সময় আমি পড়বো। এই জন্য চেষ্টা করবা প্রথম দিকে উত্তর দেওয়ার। আর নাম না পড়লেও সেন্টি খাবে না, কারণ তোমাদের সবার উত্তরই আমি দেখতে পাচ্ছি। ওকে, আমি এখানে সবাই তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি, সবার মেসেজ আমার কাছে আসতেছে। হয়তো সবারটা পড়ার টাইম হবে না, আমার মানে জোরে পড়ার টাইম হবে না, কিন্তু আমি মনে মনে কিন্তু সবার উত্তরই দেখতেছি, সবার নামগুলো কিন্তু আমার চোখে পড়তেছে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, কেউ সেন্টি খাবা না যে আপু আল্লাহ, আপু আমার নামটা একবারও পড়লো না, আমার মেসেজ কি যাচ্ছে আপু? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন করে ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করবা না। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায় সবাই চ্যাটে সি লেখো, সি ফর ক্লিয়ার। ঠিক আছে, আমার কথা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা, এই তো ভেরি গুড, সব বাচ্চা বাঘেরা একদম। তার মানে 90% পোলাপাইন বলেছে যে হচ্ছে যে বুঝতে পেরেছে। সো এরপরে যদি তোমাদের অন্য কারো প্রবলেম হয় তাহলে তোমরা বুঝে নিবা যে তোমাদের নেটের প্রবলেম, তোমরা তোমাদের নেট কানেকশনটা একটু চেক করো, ঠিক আছে? সবাই বলেছে ক্লিয়ার শুনতে পারছে। এরপরে যদি কারো কথা কেটে কেটে আসে বুঝে নিবা তার নেট কানেকশনের প্রবলেম। সেন্টি খাওয়া মানে মাইন্ড করা, সেন্টিমেন্টাল থেকে সেন্টি ওয়ার্ডটা আসছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে তোমরা একটু বলো তো যে তোমাদের বায়োলজি কেমন লাগে? বায়োলজি পড়তে কেমন লাগে? খাট্টা, মিঠা, তিতা, মিষ্টি, খুব সুইট, খুব স্পাইসি, কেমন লাগে বলো তো? আচ্ছা, খুব ভালো, ভালো না, অনাক ভালো, মিঠা, জোস, ভালো, অনেক মজা, বাহ, সব দিকে আমার দলের গরু। আমার মতো দিকে সবার বায়োলজি ভালো লাগে। এই যে একজন একটা ভালো উত্তর দিছে, স্পাইসি এন্ড সুইট, এটা একদম এক্সাক্ট অ্যান্সার, বুঝছো? স্পাইসি এন্ড সুইট, আই লাইক দ্যাট। একজন হচ্ছে তিতা, কেন রে ভাই, কেন রে বইন, তিতা কেন লাগে? আচ্ছা ঠিক আছে, মনে রাখবা তোমাদের এখন থেকেই কিন্তু তোমাদের ক্যারিয়ার ডিসাইড করার ফেজটা কিন্তু চলে আসছে, যে তুমি কি মেডিকেলে পড়তে চাও নাকি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও না ভার্সিটিতে পড়তে চাও। কারণ তোমাদের একটু একটু বায়োলজি, ফিজিক্স বা কেমিস্ট্রি ছোঁয়া কিন্তু তোমাদের হচ্ছে 9-10-এ কিংবা হচ্ছে ইন্টারে দেওয়া হচ্ছে। সো এখন থেকে তোমরা যদি ডিটারমাইন করে ফেলো যে কোন সাবজেক্টটা ভালো লাগে, তাহলে দেখবে পরবর্তীতে হচ্ছে তোমার ইন্টারে গিয়ার মানে কষ্ট পেতে হবে না যে না আমি কোথায় কোচিং করব। বা আমার দাদা বা নানা মারা যাওয়ার আগে বলে গেছিল যে আমার নাতি বা নাতনি ডাক্তার হবে। ওই যে দেখো না, তোমরা 3 ইডিয়টস মুভিটা দেখছো না, যে লড়কা হুয়া তো ইঞ্জিনিয়ার, লড়কি হুই তো ডক্টর। তো ফারহানকে যখন ওর মায়ের পেটের থেকে বাইর করছে তখনই প্রথমে ওনার বাবা কি বলছে, মেয়েরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা। ঠিক আছে, সো এরকম যাতে না হয়, ঠিক আছে, তোমরা তোমাদের নিজের মনের কথা চিন্তা করে কোন সাবজেক্টে কে পারদর্শী এটা ভেবে তারপরে তোমরা তোমাদের ক্যারিয়ার চুজ করবা। তো আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন, তোমাদের চ্যাপ্টার 12। যদিও তোমাদের বোটানি রিলেটেড চ্যাপ্টার গুলো তোমরা বুঝতে পারো না বা নিজের সাথে মিলাতে পারো না দেখে তোমাদের কাছে একটু বোরিং লাগে, কিন্তু আশা করি তোমরা এই চ্যাপ্টারটা পড়ে অনেক মজা পাবা। কেন মজা পাবা? কারণ হচ্ছে এই জেনেটিক্স হচ্ছে বাংলাদেশের এখন ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্টস। ঢাকা ইউনিভার্সিটির প্রথম 1 নাম্বার ডিপার্টমেন্ট, প্রথম 25টা সিট। আমার একটা ফ্রেন্ড ছিল, ও বুয়েটে চান্স পাইছিল, মেডিকেলে চান্স পাইছিল, বাট ও ডিউতে পড়ছে শুধুমাত্র জেনেটিক্সে পড়ার জন্য। এখনকার পুরো দুনিয়াটাই কিন্তু ঘুরতেছে এই জেনেটিক্স এর উপর।
এই যে আমাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা পসিবল হয়েছে কিভাবে? করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং ডিসকভার করার জন্য। তাহলে যদি জিনোম সিকোয়েন্সিং ডিসকভার করা পসিবল না হইতো, তাহলে কি আমাদের ভ্যাকসিন আমরা পেতাম? আমরা কিন্তু আমাদের ভ্যাকসিন পেতাম না, ঠিক আছে? এই জন্য তোমরা মনে রাখবা যে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি বলতো তোমার, আমাদের এখনকার জন্য খুবই ট্রেন্ডি। ঠিক আছে, জীবের বংশগতি বিবর্তন বা যেটাকে আমরা বলে থাকি জেনেটিক্স, বংশগতিবিদ্যা। এবং তুমি যদি ভালো মতন ক্যারিয়ার করতে পারো, বিদেশে গেলে তো পাত্তি আর পাত্তি। আমরা যতই মহৎ কথা বলি না কেন যে না আমি পড়াশোনা করে শিখার জন্য, আমরা তো অ্যাকচুয়ালি পাত্তির জন্য পড়াশোনা করি, তাই না? তাহলে আমরা হচ্ছে যে বিদেশে গেলেও অনেক ভালো ক্যারিয়ার করতে পারবা, দেশেও এখন অনেক ফিল্ড তৈরি হচ্ছে। তো এখন দেখো বংশগতি কথাটার মানে কি। ধরো তোমাদের সাথে কার কথা বলবো, ধরো শান। ঠিক আছে, শানকে আমি বললাম, মোহাম্মদ শান তৌসিফ আলম, যে শান তুমি দেখতে তোমার বাবার মতো। এখন শান বললো যে আপু আমার বাবার মাথায় তো অনেক বড় একটা টাক, আমার মাথায় তো টাক নাই। ঠিক আছে, শান তোমার বাবার মাথায় কি আসলে টাক আছে? ঠিক আছে, তাহলে আঙ্কেলকে আগে থেকে সরি বলে নিলাম, আই এম জাস্ট কিডিং। ঠিক আছে, এখন দেখো, হ্যাঁ ঠিক আছে, যাক আল্লাহ বাঁচাইছে, শানের বাবার মাথায় টাক নাই। তাহলে এখন শান বললো যে আমার মাথায় তো আপু টাক নেই, আপনি কিভাবে বললেন আমি দেখতে আমার বাবার মতো? তখন আমি বললাম যে শান আসলে টাক দিয়ে তো যায় চেনা না, চেনা যায় না। তোমার বাবার ফেস কাটিং আর তোমার ফেস কাটিং এর মধ্যে অনেক মিল আছে। তাহলে এই যে বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে আসতেছে, সেখান থেকে 14 গোষ্ঠীতে স্প্রেড করছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি জীবের বংশগতি। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? এই প্রক্রিয়াটাকে আমরা বলবো জীবের বংশগতি। ইংরেজিতে বলা হয় হেরেডিটি। তোমরা কিন্তু ইংলিশ টার্মগুলো অবশ্যই দেখবা, কারণ এইবারে মেডিকেলের ভর্তি পরীক্ষাতে অনেকগুলা বাংলা ভার্সনের পরীক্ষাতেই টার্ম ইংরেজিতে আসছে। ইভেন তোমাদের এসএসসি পরীক্ষাতেও দেবা কি করবে, এসব টার্মগুলো তোমার ইংলিশে দিয়ে দিবে, কিন্তু তোমরা তখন পরীক্ষার হলে আসমান থেকে পড়বা এটা কোত্থেকে দিছে, তোমাদের বইতে আছে। ঠিক আছে, এবার দেখো আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে বিবর্তন। যেমন ধরো অনেকে মনে করে যে ঘোড়ার নাকি পায়ে আগে 5টা আঙ্গুলি ছিল, ঘোড়ার পায়ে, তো পরবর্তীতে ওই 5টা আঙ্গুলি ইউজ হয় না দেখে আনইউজ থাকতে থাকতে ওই 5টা আঙ্গুল ফিউশন হয়ে কি হয়ে গেছে, একটা ঘোড়ার খুর হয়ে গেছে, খুর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে তোমার এটা সত্য কি মিথ্যা এটা আমরা জানি না, কিন্তু এই যে বিবর্তন হতে হতে, ঠিক আছে, বিবর্তন হতে হতে আমাদের এই যে তোমার 5টা আঙ্গুল হয়ে গেল খুর, এটাকে একটা বিবর্তন, একটা ম্যাসিভ চেঞ্জ হচ্ছে প্রাণী জগতে, এটাকে আমরা বলে থাকি বিবর্তন। ইংরেজিতে আমরা বলি রিভলিউশন বা ইভলিউশন। ঠিক আছে, তাহলে ইভলিউশন অ্যান্ড হেরিডিটি হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের মেইন টপিক। এখন এই চ্যাপ্টার থেকে আমাদের রিটেনের জন্য বা সিকিউর জন্য কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, রিটেন বা সিকিউর জন্য কোন কোন প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তাহলে দেখো প্রথমেই আমরা যেটা আমাদের সিকিউতে বড় প্রশ্নের জন্য পড়বো সেটা হচ্ছে ডিএনএ এর গঠন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিএনএ এর গঠন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের একদম চিত্র সহ আঁকতে হবে। ডিএনএ এর গঠন 2টা ছবি দেওয়া লাগবে না, একটা যে কোনো একটা ছবি আঁকলেই চলবে। দ্বিতীয়ত আমাদের যেটা পরীক্ষার জন্য লাগবে সেটা হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। টিচারদের খুবই প্রিয় একটা প্রশ্ন। এরপরে লাগবে আমাদের মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রের চেয়েও বেশি আসে সূত্রের ব্যতিক্রম, মানে অসুখ বিসুখ গুলো, যেমন বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। এই অসুখ বিসুখ গুলো কেন জানি টিচারদের খুবই খুবই প্রিয়। তাহলে এগুলা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্নের জন্য আসার মতো প্রশ্ন। ডিএনএ এর গঠন, ডিএনএ আরএনএ এর পার্থক্য, মেন্ডেলের সূত্র, আর অসুখ বিসুখ গুলাতে 3টা স্টার দিবা, বর্ণান্ধতা আর হচ্ছে থ্যালাসেমিয়া। আর লেস ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তোমরা রেপ্লিকেশনটা ভালো করে দেখে রাখবা, এবং ওইটা লেখার সময় কিন্তু তোমাদের ফিগার লাগবে, ওইটা লেখার সময় কি হবে, তোমাদের ফিগার লাগবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ক্রিয়েটিভ প্রশ্নের জন্য কোন কোন টপিকগুলো আমরা বেশি পড়বো। তার মানে কিন্তু এই না যে এগুলা বাদে বাকিগুলা পড়বো না, এরকম কিছু না, এরকম কিছুই না। ঠিক আছে, আমাদের হচ্ছে যে তোমার কি বলে জানে, আমাদের সব পুরা চ্যাপ্টারটাই পড়তে হবে, এমসিকিউর জন্য ফলো করতে হবে। জাস্ট এই টপিকগুলোর উপর আমরা একটু এক্সট্রা এমফেসাইজ করব, এই টপিকগুলোর উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো বংশগতি। এই যে এই লোকটা কিসের, এটা কে বলো তো, এটা কি কার ছবি? এনি গেসেস, কার ছবি তোমাদের কাছে মনে হয়? এখন তোমরা অনেকেই বলবা যে আপু এটা দেখতে তো রিফাত ভাইয়ার মতো। ঠিক আছে, তোমাদের রিফাত ভাই অনেক
কম বয়সী, এটা দেখতে তোমাদের রিফাত ভাইয়ের মতো না, এটা হচ্ছে আরেকটু বুড়ো টুড়ো লোকটোক হবে। আচ্ছা, ভেরি গুড। আর এইসব পাকনা পোলাপাইন দেখে অ্যান্সার দিতেছে, আমি হলে তো চিনতাম না, কারণ আগেকার যুগের বিজ্ঞানীদের বুঝছো ক্যামেরা ট্যামেরা ছিল না, তো সবার হাতে আঁকা ছবি। আমার কাছে ক্যারোলাস লিনিয়াস, এরিস্টটল, থিওফ্রাস্টাস সবার ছবি একরকম মনে হয়, ঠিক আছে, বাট উনি একটু স্মার্ট আছে তাই না, ওনার চেহারাটা একটু অন্যরকম। এটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, আমাদের বংশগতিবিদ্যার জনক। তোমাকে যদি বলা হয় বংশগতিবিদ্যা অথবা জিনতত্ত্বের জনককে, উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। তার মানে এই যে মা বাবার কাছ থেকে সন্তান সন্ততি আসছে একই রকম বৈশিষ্ট্য নিয়ে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি বংশগতি বা হেরিডিটি। এখন মেন্ডেলের জীবনের কিছু দুঃখভারী কাহানি আছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই, নইলে বেচারার অবদান হচ্ছে গিয়ে অলিখিতই রয়ে যাবে, ঠিক আছে। মেন্ডেলের খুব ইচ্ছা ছিল সে বিজ্ঞানী হবে, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে সে হয়ে গেছে আমাদের একটা চার্চের ফাদার, ঠিক আছে। তো এখন তার জানার অদম্য ইচ্ছা তাকে থামাইতে পারে নাই। এখন ধরো তোমাদের সাথে কার কথা বলবো, সাপোজ তোমাদের সাথে হচ্ছে রুহানি, রুহানির বাসার পাশে হচ্ছে অনেকগুলো মটরশুটি গাছ আছে। এখন তোমরা যদি তোমাদের বাসার পাশে অনেকগুলো মটরশুটি গাছ থাকতো, তাহলে কি করতা? দেখি সবাই জানো তো রুহানি সাইমা বা যেই যার বাসার পাশে যদি কোনো মটরশুটি গাছ থাকতো, তাহলে তোমরা কি করতা বলো তো? আচ্ছা, কেউ কিছুই করতা না? আমি হইলে তো আচ্ছা উঠে খাইতাম খাইতাম, গবেষণা করতাম। এর ইমাম, তুই তো পুরো আতেলের মতো একটা কথা বললি রে, এটা পুরো ভুয়া কথা একটা। হাসিব, তুমি এমআরসিপি এক্সামের কথা কিভাবে জানো ভাইয়া? তুমি পড়তেছো ক্লাস 10 এর এসএসসি মডেল টেস্ট, তুমি আপুকে এমআরসিপি নিয়ে জিজ্ঞেস করতেছো, ব্যাপারটা তো খুবই সন্দেহজনক। হ্যাঁ রে, অনেক এক্সপেন্সিভ, 3টা পার্ট তো, এক একটা পার্টে 70 থেকে 80,000 এর মতো টাকা লাগে। বাট এটা খুবই অপ্রাসঙ্গিক কোয়েশ্চেন ছিল আসলে। আচ্ছা, বিরিয়ানিতে ঢালতাম, ভেরি গুড। তাহলে আমিও কি করতাম, আমিও উঠায় আইদার মাটার পানির, তারপরে ফ্রাইড রাইসে দিতাম, খায় ফেলতাম। আমি তারা তাঁতেল ছিলাম না মেন্ডেলের মতো। তো মেন্ডেল তো তোমাদের মতো বোকা না তাই না? সে কি করছে, সে লম্বা মটরশুটির সাথে বাইকটা মটরশুটি, চিকনের সাথে মোটা, কুচকানোর সাথে সবুজ, এরকম অনেক রকম মটরশুটির মধ্যে সে কি করছে বলতো, ক্রস করছে, মানে হাইব্রিড সংকর করছে। তো করার পরে উনি একটা বইতে, উনি সংকর করার পর যে যে রেজাল্ট বা ফলাফল পেয়েছেন, সব ফলাফল গুলাকে নোট করে রাখছে। এখন উনি এই ইনস্টিটিউট থেকে ওই ইনস্টিটিউট, এই সংস্থা থেকে ওই সংস্থাতে যাচ্ছেন, কিন্তু কেউ ওনাকে বেল দেননি, বেচারায় ঘুরতে ঘুরতে মরে গেছে। আহারে কি কষ্ট তাই না, বেদনার জীবন। তো ওনার মৃত্যুর ঠিক কয়েক বছর পরে 3জন বিজ্ঞানী আসছে, ভ্রিস, ইসচেমেক আর হচ্ছে করেন্স। তোমাদের বইতে নামগুলা নাই, তোমরা জাস্ট জেনে রাখো, পরীক্ষায় আসবে না, ঠিক আছে। ভ্রিস, করেন্স আর হচ্ছে ইসচেমেক। ওনারা করেছেন কি, এই 3জন বিজ্ঞানী, ওনারা হচ্ছে মেন্ডেলের যতগুলো রেজাল্ট আছে, ফলাফল আছে, সেই ফলাফলগুলাকে হচ্ছে কি ওনারা গবেষণা করে 2টা সূত্র আবিষ্কার করে ফেলছেন এবং নোবেল পুরস্কার পেয়ে গেছেন। তখন কবরে থেকে মেন্ডেল কি বলছে, মাই হোল লাইফ ওয়াজ এ লাই। একটা কথা আছে না, বলে যে ফেসবুকে, ড্যাশ চাটনি বেকার খাটনি, ওনার লাইফ হয়ে গেছে এখন এরকম। তখন এই 3জন বিজ্ঞানী ভাবলো যে আমরা তো নোবেলও পাইছি, টাকা পয়সাও পাইছি, এখন মেন্ডেলকে তো কিছু সম্মান দেওয়াই যায়। তো ওনারা সূত্র 2টার নাম মেন্ডেলের নামে রেখে দিয়েছেন, একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং আরেকটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এর রিয়েলমি 7i পড়া লাগতো না ঠিকই, কিন্তু এই যে আমাদের বিজ্ঞান এত আগাইছে, আমরা যে করোনার ভ্যাকসিন আবিষ্কার করছি, এটা মেন্ডেল না থাকলে জীবনেও পসিবল হইতো না। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি জেনে ফেললাম যে আমাদের বংশগতিটা কোত্থেকে আসছে। এখন দেখো, আমরা একটু ক্রোমোজোম সম্পর্কে ধারণা লাভ করতে চাই। তোমরা সবাই হয়তো জানো যে ক্রোমোজোম, ক্রোমাটিন এগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, তাই না? আপু এগুলো পড়াইছি তোমাদের মেবি একদিন, যে আমাদের নিউক্লিয়াসটা ধরো একদম বিশ্রাম অবস্থায় আছে, ঠিক আছে, বিশ্রাম অবস্থায় আছে, তখন চিকন লম্বা তন্তুগুলাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। যেই মাত্র ওরা মাইটোসিসের প্রোফেজ ধাপে এন্টার করলো, প্রোফেজ, সেই মাত্র ওদের তন্তুগুলা কি হয়ে গেল, খাটো মোটা হয়ে গেল। খাটো মোটা হয়ে ওদেরকে একদম সুন্দর করে মাইক্রোস্কোপের নিচে দেখা যাচ্ছে, তখন ওদেরকে আমরা বলি ক্রোমোজোম। সোমা মানে বডি, ক্রোম মানে হচ্ছে কালার, কালারফুল বডি, রং ধারণকারী দেহ। একটা ক্রোমোজোম যদি 2টা খণ্ডে বিভক্ত হয়, তাহলে প্রতিটা খণ্ডের নাম হচ্ছে এক একটা ক্রোমাটিড। তাহলে বলো তো বাচ্চা বাঘেরা, একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড? যারা রাইট অ্যান্সার দিতে পারবা ওদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। আচ্ছা ঠিক আছে, হাসিব দেখে দিব রে। না রে নবনীতা, আমি বেশি কিছু পড়াই নাই রে, তুমি বেশি লেট করো না। করেন্সির পরের নাম ইসচেমেক, আনাজ। ভেরি গুড, আরে সাবাস। যারা যারা 2টা অ্যান্সার করেছো অসংখ্য কংগ্রেচুলেশনস। আমার স্টুডেন্ট হয়ে কেউ যাতে কখনো এরকম না বলে যে হচ্ছে একটা ক্রোমোজোমে 4টা ক্রোমাটিড, তাহলে কিন্তু টস টস করে মাইর হবে, ঠিক আছে। একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড। তোমরা অ্যানাফেজ ধাপে পড়েছিলে না, এই যে এই 2টা আলাদা হয়ে 2 মেরুতে চলে যায়। এখন দেখো,
ছোট্ট একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এত বড় একটা ডিএনএ আমাকে আটাইতে হবে। তাহলে আমি যদি ছোট ড্রয়ারে অনেকগুলা কাপড় রাখতে চাই, আমি তখন সেই ড্রয়ারে কাপড়গুলা কিভাবে রাখবো? তোমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছিলা না যে হচ্ছে গিয়ে তোমার একটা মসলিন মসলিন শাড়িগুলো এতটাই সূক্ষ্ম ছিল যে একটা আংটির মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তোমার মানে কত কত শত গজ কাপড় ঢুকায় দেওয়া যেত, তাই না? তাহলে আমরা ভাঁজ করে করে রাখবো। তাহলে আমরা করবো কি, কতগুলো প্রোটিন নিব যাদের নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, কতগুলো প্রোটিন নিব যাদের নাম কি হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন আছে দেখিয়ে কিন্তু আমাদের প্রকৃত কোষের ডিএনএ সূত্রাকার, আদারওয়াইজ ওরা কিন্তু বৃত্তাকার হতো। ঠিক আছে, আদারওয়াইজ ওরা কি হইতো, ওরা হচ্ছে কি তোমার বৃত্তাকার হইতো। তাহলে এই যে আমাদের হিস্টোন, এই হিস্টোন গুলা চারপাশে আমাদের ডিএনএ গুলো এরকম কি করবে, পেঁচাবে পেঁচাবে। পেঁচাতে পেঁচাতে করবে কি, ওরা কুণ্ডলী তৈরি করবে। তখনই আমরা ওদেরকে বলছি ক্রোমাটিন। এখন দেখা গেল এই ক্রোমাটিন গুলো তৈরি করার পরে আমাদের এরা পেঁচাতে পেঁচাতে হবে কি, এরা ভালোবাসার টানে আরো কাছে চলে আসবে, পরস্পরের আরো কাছে চলে আসবে। এই যে দেখো, এই হিস্টোন প্রোটিন গুলো একদম কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এই হিস্টোন প্রোটিন গুলো একদম কাছাকাছি চলে আসছে। তাহলে কাছাকাছি চলে আসলে ওরা ক্রমাগত জটিল কুণ্ডলী পাকিয়ে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি করবে, এটাই হচ্ছে আমাদের ডিএনএ, সরি ক্রোমোজোম। এটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে দেখছো ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি ডিএনএ এর একদম কুণ্ডলী পাকানোর মাধ্যমে তৈরি হচ্ছে, কুণ্ডলী পাকানোর মাধ্যমে তৈরি হচ্ছে। এবং আমি বললাম যে ধরো আমার ডিএনএ এর এতটুকু অংশ আমার গায়ের রং প্রকাশ করে, এতটুকু অংশ আমার উচ্চতা প্রকাশ করে। তাহলে ডিএনএ এর যে নির্দিষ্ট খণ্ড একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করছে, সেই খণ্ডকে আমরা বলবো জিন। এটা কিন্তু সে আলাদিনের জিন না, ঠিক আছে, আলিফ লায়লা আলিফ লায়লা, ঠিক আছে, এটাকে বলা হয় জিন। এটা কিন্তু সে আলিফ লায়লা না, এটা হচ্ছে এমনিতেই জিন। ওকে, তাহলে আমরা কি বললাম দেখো, আমি পুরাটা আবার রিপিট করছি আমাদের। আচ্ছা তোমরা একটু হোল্ড করো, আমার একটা মোবাইলে কল আসছে তো, একটু হোল্ড করো তোমরা। ওকে, সরি আপুর একটা ফোন আসছিল তো এই জন্য একটু পড়া অফ করা লাগছে। তাহলে আমরা কোথায় ছিলাম, যে হচ্ছে গিয়ে তোমার যে প্রথমে আমাদের এই যে তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলো মানে খাটো মোটা, ঠিক আছে। তাহলে সেই ক্রোমোজোম গুলো তৈরি হচ্ছে ডিএনএ এর কুণ্ডলী পাকানোর মাধ্যমে। আর ডিএনএ নির্দিষ্ট খণ্ড যেটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে আমরা বলছি জিন। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে বলো ডিএনএ এর মধ্যে জিন নাকি জিনের মধ্যে ডিএনএ, বলো তো, ডিএনএ এর মধ্যে জিন নাকি জিনের মধ্যে ডিএনএ? কি ব্যাপার, কবি আজ নীরব কেন? সবাই উত্তর করো, ডিএনএ এর মধ্যে জিন হবে নাকি জিনের মধ্যে ডিএনএ হবে? ভেরি গুড, ডিএনএ এর মধ্যে জিন, এক্সিলেন্ট। তাহলে আমরা কি বলেছিলাম, যে আমাদের এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে আমাদের ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকবে আমাদের ডিএনএ, এবং ডিএনএ এর মধ্যে থাকবে জিন। এই সিকোয়েন্সটা যাতে কখনো ভুল না হয়, ক্রোমোজোমের মধ্যে জিন, ডিএনএ এর মধ্যে জিন, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই ছবিটা দেখো কি সুন্দর করে দেওয়া আছে। এই যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে এই যে ক্রোমাটিন পেয়ে গেলাম, যেটা কিনা মোটু হয়ে ক্রোমোজোম তৈরি করে। এই দেখছো এই যে হিস্টোন প্রোটিন গুলা চারপাশে ডিএনএ প্যাচ খাইছে, এবং একটা হিস্টোন তার চারপাশে প্যাচানো ডিএনএ নিয়ে একটা একককে আমরা বলি নিউক্লিওসোম। তোমাদের বইতে নাই, একটা হিস্টোন আর তার চারপাশে প্যাচানো ডিএনএ নিয়ে একটা একককে আমরা বলি নিউক্লিওসোম। তাহলে দেখছি যে আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ এর মধ্যে জিন। সুন্দর করে অনেকগুলো ছবি দেওয়া আছে। এবং এই জিন কি সেই জিন? এই দেখো আলিফ লায়লা চলে আসছে। হিস্টোন একটা বিশেষ প্রোটিন নাজমুল, যেটার চারপাশে ডিএনএ গুলা প্যাচায় প্যাচায় সূত্রাকার একটা গঠন তৈরি করতে পারে। এটা এক ধরনের বিশেষ প্রোটিন।
আচ্ছা, আমার বড় বোন যখন ছোট ছিল তখন ওকে আম্মু সহজে খাওয়াইতে পারতো না, ঠিক আছে? যখনই আলিফ লায়লা দেখাইতো কিংবা ওরকম সুন্দর সুন্দর বাংলা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতো, আবার আজানের মিউজিক তার খুব ভালো লাগতো, তো ওগুলা যখনই শুরু হতো তখনই সে একদম হা করে থাকতো আর আম্মু ওকে খাওয়াইতো। কিন্তু আমি একটু পেটুক মানুষ ছিলাম, তো আমাকে খাওয়ানোর জন্য এত কষ্ট করা লাগতো না, আমি হা করলে গিলা ফেলতাম, এই জন্য তো এখন মোটু হয়ে গেছি, বুঝছো? তো আলিফ লায়লা দিয়ে আসলে কখনোই আমাকে কেউ অ্যাট্রাক্ট করতে পারে নাই। আমার বড় বোন থাকলে হয়তো এই ছবিটা দেখে খুবই হ্যাপি হইতো। এটা কে বলো? আবার তোমরা কতিপয় ব্যক্তিরা বললো না যে এটা হচ্ছে রাফি, এই যে রাফি মাত্র অ্যান্সার করলো। আবার কেউ কেউ বলতে পারে আপু এটা মাহমুদুল হাসান, নো, এটা জিন। আর আমাদের জিন কে জিন হবে না, আমাদের জিন হচ্ছে ডিএনএ এর নির্দিষ্ট খণ্ড, যেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, এখন দেখো, আমরা যে এতক্ষণ ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করছি, আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে আমরা প্রধান দুইটা উপাদান দেখতে পাই। প্রধান দুইটা উপাদান, প্রথম উপাদানটা হচ্ছে প্রোটিন, যার মধ্যে হিস্টোন প্রোটিন আছে অবশ্যই। দ্বিতীয় উপাদানটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, দেখি কে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো তো, আপু পড়া নিব। নিউক্লিক অ্যাসিড কত প্রকার এবং কি কি? কে বলতে পারবা, একটু হ্যান্ড রেজ করো, আমি তোমাদের কাছ থেকে পড়া নিব। ভাইয়া ওদের হ্যান্ড রেজ অপশন কি ওপেন করা আছে? জি আপু, হ্যান্ড রাইজ অপশন ওপেন করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে তোমাদের সাথে জান্নাতুল কেয়া, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। জান্নাতুল কেয়া, দেখো তোমার সামনে একটা মাইক্রোফোন আঁকা আছে, তুমি একটু আনমিউট করে কথা বলো। হ্যাঁ জান্নাতুল, শুনতে পাচ্ছো? জি আপু, তুমি কোন স্কুলের আপু? আমি হোমনা কফিলুদ্দিন পাইলট গার্লস হাই স্কুল। ও কোন জায়গাটা, খুলনাতে? জি না, কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা। ও আচ্ছা ঠিক আছে, ওকে, কুমিল্লার। তাহলে কেয়া, তুমি আমাকে বলো তো আপু, নিউক্লিক অ্যাসিড কত প্রকার এবং কি কি? 2 প্রকার, ডিএনএ আরএনএ। ভেরি গুড, এটা জানো অনেক এইচএসসি পোলা পায় না, বলতে পারে না, তারা নিউক্লিক অ্যাসিড বললে আকাশ থেকে পড়ে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ কেয়া। তাহলে দেখো, তোমরা কিন্তু সবাই জানো যে ডিএনএ আরএনএ বলে কিছু জিনিস আছে, কিন্তু হঠাৎ করে যখন আমি জিজ্ঞেস করি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে তোমার কয় প্রকার, তখন তোমরা কেন জানি আকাশ থেকে পড়ো। তাহলে আমরা মাটিতেই থাকি, এই নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ এবং আরএনএ। এখন ডিএনএ এর ইলাবোরেশন হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি। আর আরএনএ এর ইলাবোরেশন হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের জানা উচিত যে এই যে ডিঅক্সি রাইবো এবং শুধুমাত্র রাইবো, এই জিনিসটা কোত্থেকে আসছে? তাহলে যে কোনো নিউক্লিক অ্যাসিডে আমার প্রধান 3টা জিনিস থাকে, একটা হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং ফসফেট গ্রুপ। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। তাহলে বলো তো পেন্টা মানে কত? মনো 1, ডাই 2, ট্রাই 3, তাহলে পেন্টা মানে হচ্ছে 5। এক্সিলেন্ট, পেন্টা মানে হচ্ছে 5। তাহলে পেন্টোজ সুগারে কয়টা কার্বন থাকবে বলো? এটা না পারলে তো মারা উচিত। ভেরি গুড, 5টা কার্বন থাকবে। তাহলে আমাদের এই 5 কার্বন যুক্ত শর্করা হয় 2 প্রকার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আরেকটা হচ্ছে রাইবোজ সুগার। মজার কথা কি জানো, আমাদের এই যে পেন্টোজ সুগার গুলা, ধরো আমি আঁকলাম, এই যে ধরো পেন্টোজ সুগার গুলা, এখানে 5টা কার্বন আছে, এর উপরে আরেকটা কার্বন, এখানে আরেকটা পেন্ট, এগুলো তোমাদের আঁকা লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে ডি কথাটার মানে কি? ডি, ডি মানে কি আর ডাই মানে কি? ডি মানে কি আর ডাই মানে কি? ডি মানে হচ্ছে ডিলিট, মানে নাই, নেগেটিভ। আর ডাই মানে হচ্ছে ডাবল, 2টা, ঠিক আছে? এটা যাতে ভুল না হয়। ওকে, ডি মানে হচ্ছে আমি ডিলিট করে দিলাম, আর ডাই মানে হচ্ছে 2টা, ডাবল। তাহলে খেয়াল করো, আমাদের এটা যদি 1 নাম্বার কার্বন, এটা যদি 2 নাম্বার কার্বন হয়, 3, 4 আর হচ্ছে 5 নাম্বার কার্বন, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে কি হবে? আমাদের প্রতিটা কার্বনে অক্সিজেন থাকে, শুধুমাত্র এই 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকে না, শুধু হাইড্রোজেন থাকে। এই জন্য নাম হয়েছে ডিঅক্সি রাইবোজ সুগার। তার মানে শুধুমাত্র যে একেবারে অক্সিজেন নাই তা কিন্তু না, 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকে না। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে কি হবে দেখো, ওদের প্রত্যেকটা কার্বনের মতো 2 নাম্বার কার্বনেও কি থাকে? হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি শুধুমাত্র রাইবোজ সুগার, নট ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, 2 নাম্বার কার্বনে কি থাকবে? ওদের অক্সিজেন থাকবে। রিয়েলমি এটা আল্লাহর ইচ্ছা, কেন থাকে না, স্ট্রাকচারটা এরকম বানাইছে, ঠিক আছে? তাহলে দেখছি এখানে সুন্দর করে নাম লিখে দিছে যে কোনটা ডিঅক্সি এবং কোনটা রাইবোজ সুগার। এবার দেখো, নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে 2 প্রকার, পিউরিন এবং পাইরিমিডিন। নাম যার ছোট, আকার তার বড়। পিউরিনের গঠনে আমরা এরকম 2টা চক্র পাবো, বাট পাইরিমিডিনের গঠনে আমরা শুধুমাত্র একটা চক্র পাবো, ঠিক আছে?
পিউরিনের নামটা ছোট এই জন্য দুইটা চক্র, পাইরিমিডিনের নামটা বড় এই জন্য একটা চক্র, ঠিক আছে? তাহলে পিউরিন হিসেবে আছে অ্যাডেনিন, গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে থাকে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। এবার কে বলতে পারবা যে ডিএনএ তে কোন কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে? একটু হ্যান্ড রেজ করো। ঠিক আছে, এবার তোমরা হ্যান্ড রেজ করো যে হচ্ছে কে কে আমাকে বলতে পারবা যে ডিএনএ হচ্ছে গিয়ে তোমার নাইট্রোজেন ঘটিত ক্ষারক কোনটা কোনটা থাকে। বর্ষণ, তোমাকে পারমিট করা হলো, তুমি আনমিউট করে কথা বলো। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কোন স্কুলের? আমি ফরিদপুর জেলা স্কুলে। আচ্ছা, দেখছো আমরা কত আমাদের বিশ্ব ভ্রাতৃত্বের সম্পর্ক, আমরা সমগ্র বাংলাদেশ 5 টন ক্লাস করতেছি, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো ডিএনএ তে কোন কোন নাইট্রোজেন বেস থাকবে? বর্ষণ, তোমার কথা শুনতে পাচ্ছি না আপু। হ্যালো, আচ্ছা বর্ষণ, আমার নেট কানেকশন প্রবলেম, আমরা আরেকজনকে জিজ্ঞেস করি। তোমার হচ্ছে নবনীতা। নবনীতা, তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। আপু নমস্কার। আদাব, কেমন আছো নবনীতা? হ্যাঁ আপু ভালো আছি। আচ্ছা বলো তো ডিএনএ তে কোন কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আর আরএনএ তে? আরএনএ তে এডিনিন, গুয়ানিন আর সাইটোসিন আর থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ইউরাসিল থাকে। বাহ, তোমার ভয়েসটা তো অনেক কিউট, তুমি কিন্তু কার্টুনের মিমিক্রি করতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ নবনীতা। আচ্ছা, তাহলে দেখো ও কত সুন্দর করে আমাদের কিউট করে বললো যে ডিএনএ তে থাকবে এটিজিসি এবং আরএনএ তে থাকবে এইউজিসি। তার মানে এটা আমি কেন হচ্ছে কি তোমার মানে বারবার তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, এখান থেকে এমসিকিউ আসবে যে ডিএনএ তে কোনটা থাকে? থাইমিন। আরএনএ তে কোনটা থাকে? থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এজন্য আমি এটা তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ডিএনএ তে থাকবে অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিনের সাথে হচ্ছে গিয়ে থাইমিন, এবং পাইরিমিডিনে থাকবে হচ্ছে আরএনএ তে থাকবে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, ঠিক আছে? এবার দেখো ফসফেট গ্রুপ হিসেবে, আরে হাসিব ভাই তুই পাগল কেন হয়ে যেতেছিস, তুই ক্লাস কর। আচ্ছা, এবার তার মানে এখানে ফসফেট গ্রুপ হিসেবে কি থাকবে? আমাদের ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফেট গ্রুপটা থাকবে। তাহলে আমি আবার রিক্যাপ করছি, দেখো যে হচ্ছে গিয়ে তোমার আমাদের এই নিউক্লিক অ্যাসিডের হচ্ছে 3টা অংশ থাকবে, 5 কার্বন যুক্ত পেন্টোজ সুগার, একটা রাইবোজ এবং আরেকটা ডিঅক্সি রাইবোজ সুগার। নাইট্রোজেন ঘটিত ক্ষারক যার মধ্যে থাকবে পিউরিন এবং পাইরিমিডিন, আর থাকবে ফসফেট গ্রুপ। এটা কার্বোহাইড্রেট দেখে সুগার নাম হয়েছে রানা, ওর গঠনটা দেখতে চিনি বা কার্বোহাইড্রেটের মতো, শর্করার মতো, এই জন্য নাম হয়েছে সুগার। আচ্ছা, এইবার দেখো আমরা কিছু সংজ্ঞা পড়বো। ধরো আমাদের একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে অ্যাডিনিন। এই অ্যাডিনিনের সাথে যখন একটা 5 কার্বন যুক্ত পেন্টোজ শর্করা যুক্ত হয় তখন ওর নাম হয়ে যায় অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের নাম হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, ঠিক আছে? আর এই অ্যাডিনোসিনের সাথে যখন আমাদের আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, ফসফেট গ্রুপ যুক্ত হবে, তখন সেটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মনোফসফেট। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। মনে রাখার সহজ উপায় হচ্ছে এস দিয়ে স্মল, এস দিয়ে নিউক্লিওসাইড, তার মানে ছোট অণুটা হচ্ছে নিউক্লিওসাইড। টি দিয়ে হচ্ছে টল, টি দিয়ে হচ্ছে নিউক্লিওটাইড, তার মানে লম্বা অণুটা হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে শুধুমাত্র একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং 5 কার্বন যুক্ত সুগার থাকলে সেটার নাম হয়ে যায় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। স্মল অণুটা নিউক্লিওসাইড, টল অণুটা নিউক্লিওটাইড। এই যে দেখছো সাইড মানে হচ্ছে সুগার, তার সাথে বেস, এবং সাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে সেটা হচ্ছে টাইড। এখন যদি আমাদের একটা নিউক্লিওটাইড থাকে ওকে আমরা বলবো মনোনিউক্লিওটাইড, যদি দুইটা থাকে তাহলে ডাইনিউক্লিওটাইড। তাহলে বলো তো যদি অনেকগুলা মনোনিউক্লিওটাইড একসাথে যুক্ত হয় তাকে আমরা কি বলবো? যদি অনেকগুলা মনোনিউক্লিওটাইড একসাথে যুক্ত হয় তাহলে তাকে আমরা কি বলবো? রাইবোজ, পেন্টোজ সুগার আর পেন্টোজ সুগার। রাইবোজ হচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার, ঠিক আছে? যেমন তাসনুভা, তুমি হচ্ছে একটা মেয়ে, তুমি একটা মানুষ, তাহলে তাসনুভা একটা মেয়ে আবার একটা মানুষ, ঠিক আছে? সেরকম রাইবোজ হচ্ছে একটা সুগার, আবার পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারটা উদাহরণ হচ্ছে রাইবোজ, ঠিক আছে? পেন্টোজ সুগারটা কি? 5 কার্বন যুক্ত শর্করা, ঠিক আছে? 5 কার্বন যুক্ত শর্করা।
প্রিয়ন্তী, তোমাদের তো ভিডিও তোমরা পরে দেখতে পারবা যদি ভর্তি হও, ঠিক আছে? এখন সবার কল আসলে যদি সবার জন্য রিক্যাপ করতে হয় আপু, তাহলে তো আমার ক্লাস শেষ হবে না। এক একজনের তো এক এক প্রবলেম থাকবেই। এজন্য আমরা যখন মডেল টেস্টের ক্লাসগুলো শুরু করব, তোমাদের প্রতিটা ক্লাসে রিপ্লে ভিডিও দেওয়া থাকবে, কন্টেন্ট দেওয়া থাকবে, তখন কারো কোনো পোর্শন বাদ পড়লে তোমাদের ইনশাল্লাহ প্রবলেম হবে না, ঠিক আছে? ভেরি গুড, পলিনিউক্লিওটাইড। তাহলে একটা অণুকে আমরা বলবো মনোনিউক্লিওটাইড, আর মাল্টিপল মনোনিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে তোমার হবে পলিনিউক্লিওটাইড, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে এখন দেখো আমরা চলে যাচ্ছি আমাদের ডিএনএ এর কাছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে বলো তো মনোনিউক্লিওটাইড থাকবে নাকি অনেকগুলা পলিনিউক্লিওটাইড থাকবে? তোমাদের কি আইডিয়া বলো তো? আমাদের ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে কি একটা মনোনিউক্লিওটাইড থাকবে নাকি অনেকগুলো পলিনিউক্লিওটাইড থাকবে? এক্সিলেন্ট, রানা সবার আগে অ্যান্সার করেছে, এরপরে আব্দুল মজিদ, তৌফিক, এরপর হচ্ছে রৌদ্র, আল মামুন, মার্জিয়া, মুশফিকুর, সোহেলি, হাইটেক, রাতুল, ভেরি গুড, পলিনিউক্লিওটাইড, লুৎফা, নবনীতা, ভেরি গুড, পলিনিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে? এক্সিলেন্ট। তোমরা সবাইকে একটা বাচ্চা বাঘের বাচ্চা বললে আবার আঙ্কেল আন্টি মাইন্ড করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখো ডিএনএটা গঠিত হচ্ছে এই যে একটা 5 কার্বন যুক্ত শর্করা, তার সাথে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং তার সাথে একটা ফসফেট। তাহলে এতটুকু হচ্ছে একটা নিউক্লিওসাইড, পুরোটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এখন অনেকগুলা পলিনিউক্লিওটাইড গুলো একত্রিত হয়ে যখন একটা প্যাচ তৈরি করবে, প্যাচ, তখন ওটা একটা প্যাঁচানো সিঁড়ির মতো গঠন তৈরি করবে। তোমরা কি এরকম প্যাঁচানো সিঁড়ি বা গোল সিঁড়ি কখনো দেখছো? দেখবা হসপিটাল গুলোর পেছনে সবসময় ইমার্জেন্সি স্টেয়ার কেস হিসেবে একটা প্যাঁচানো সিঁড়ি থাকে। বা তোমরা যারা যারা মণিপুর স্কুল ব্রাঞ্চ 1-এ পড়ছো তারা সবাই ব্রাঞ্চ 1-এর গোল সিঁড়ি চিনো। কেউ আসো এখানে ব্রাঞ্চ 1-এর? আমার ছোটবেলার অনেক মেমোরি ওই গোল সিঁড়িটাকে ঘিরে, ঠিক আছে? ওই আমাদের ডিএনএটা কিন্তু দেখতে হুবহু সেই গোল সিঁড়ির মতোই। তাহলে আমরা কি করতে পারি, ডিএনএ এর গঠনটাকে একটা প্যাঁচানো সিঁড়ির সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে আমাদের প্যাঁচানো সিঁড়ি, এই সিঁড়ির হাতল, তার মানে হ্যান্ডেল গুলা তৈরি হবে সুগার আর ফসফেট দিয়ে, আর প্রতিটা ধাপ তৈরি হবে এক জোড়া নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে। আমরা পরীক্ষায় আসলে এই ছবিটা আঁকতে পারি, আবার এই ছবিটা আঁকতে পারি। দুইটা একসাথে থাকলে আমরা আঁকবো যদি সময় থাকে, সময় না থাকলে দুইটা ছবির যে কোনো একটা ছবি আমরা ড্র করব। তো ড্র করার ইজি নিয়ম হচ্ছে, আমরা প্রথমে কি করব, দুইটা দাগ দিব, দুইটা দাগ দিয়ে হাতে দুইটা পেন্সিল নিব। আমার তো হাতে এখন দুইটা পেন্সিল নেওয়ার মানে চান্স নাই, আমি একটা দিয়ে আঁকছি। নিয়ে আমরা দুইটা পেন্সিল ধরে এমন করে দাগ টানবো। তোমরা যখন দুইটা পেন্সিল দিয়ে দাগ টানবা তখন তোমাদের একসাথে দুইটা রেখা আঁকা হয়ে যাবে। আপু তো একটা নিছি, এই জন্য আমাদের হচ্ছে একটা দিয়ে হয়েছে, আমার ডাবল দেওয়া লাগতেছে, ঠিক আছে? এই যে এভাবে করে দিলা। এরপরে ওই সাইড থেকে আমরা আসি, প্যারালাল ভাবে দিতে হবে। তোমরা দুইটা পেন্সিল দিয়ে করলে তোমাদের আপুর মতো আবার ডাবল দেওয়া লাগতেছে না, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমাদের ডাবল হয়ে গেল। ওকে, তাহলে এখানে দেখো আমাদের সিঁড়ির প্রতিটা ধাপ তৈরি হবে সুগার, ফসফেট, সুগার, ফসফেট, সুগার, এবং সুগারের সাথে এক জোড়া নাইট্রোজেন ঘটিত ক্ষারক, সুগারের সাথে এক জোড়া নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হবে। এবং মনে রাখবা আমাদের অ্যাডেনিনের সাথে অলওয়েজ যুক্ত হবে হচ্ছে থায়ামিন, এবং গুয়ানিনের সাথে অলওয়েজ যুক্ত হবে সাইটোসিন। ওই যে বলে না আল্লাহ তাআলা নাকি সবাইকে জোড়ায় জোড়ায় বানাইছে, পুরুষের পাঁজরের হাড্ডি থেকে নাকি মহিলাদের বানাইছে। এখন যেই লোক 3 বিয়ে করে তার নিশ্চয়ই 3টা পাঁজরের হাড্ডি অ্যাবসেন্ট। আসলে এই ব্যাপারগুলা মানে কনফিউজিং, ঠিক আছে? আবার বলেন লাবনে বানাদি জড়ি, তো সেই জড়ি বা বেস পেয়ার কিন্তু এখানেও আছে, ঠিক আছে? এটাকে আমরা বলি বেস পেয়ারিং ল। অ্যাডিনিনের সাথে অলওয়েজ থাইমিন যুক্ত হয়, আরএনএ তে ইউরাসিল, আর গুয়ানিনের সাথে অলওয়েজ যুক্ত হবে সাইটোসিন, এটিজিসি। এবার দেখো ডিএনএ এর একটা প্যাচের মধ্যে আমাদের থাকবে টোটাল 10 জোড়া নিউক্লিওটাইড। কত জোড়া নিউক্লিওটাইড? 10 জোড়া নিউক্লিওটাইড। এই 10 জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, বা আমরা ন্যানোমিটারে বললে সেটা 3.4 ন্যানোমিটার। দুইটাই পড়বা। আপু শুধুমাত্র অ্যাংস্ট্রম পড়াইছে দেখে অ্যাংস্ট্রম পরে দৌড় দিবে এমন না কিন্তু। তাহলে একটা মনোনিউক্লিওটাইড বা এক জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। তোমাদের মনে রাখতে অসুবিধা হলে মনে রাখবা 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। তাহলে যে কোনো একটা ডায়ামিটার মনে থাকলে আমাদের পুরোটা মনে রাখাটা ইজি হবে, ঠিক আছে? তাহলে কি বললাম দেখো, আমাদের একটা প্যাচের মধ্যে থাকবে 10 জোড়া নিউক্লিওটাইড। 10 জোড়ার মধ্যে যদি থাকে 34 অ্যাংস্ট্রম, তাহলে একটা সিঁড়ি, তার মানে মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে নিলে কত হবে দেখো, এখানে 0.34 ন্যানোমিটার, এটা 3.4 ন্যানোমিটার। এক প্যাচে 10 জোড়া এবং ব্যাস হচ্ছে কত, 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার।
তাহলে আমি পুরোটা আবার রিক্যাপ করি, পরীক্ষায় আসলে আমরা কিভাবে দিব। ডিএনএর বিন্যাস একটা পেঁচানো সিঁড়ির মতো। সিঁড়ির প্রতিটি হাতল তৈরি হয় সুগার ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং প্রতিটা ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন ঘটিত ক্ষারক নিয়ে। হ্যাঁ, নবনীতা পড়তে হবে। অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন এবং গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ডে সাইটোসিন যুক্ত হয়, এখানে 2টা হাইড্রোজেন বন্ড। প্রতি প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে যার দূরত্ব 34 অ্যাংস্ট্রম। এক জোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং আমাদের একটা সূত্র তৈরি হয় 3 নাম্বার কার্বন থেকে, শেষ হয় 5 নাম্বার কার্বনে। আরেকটা সূত্র 5 থেকে শুরু হয়ে 3-এ গিয়ে শেষ হবে। তার মানে এখানে 3-5 বলতে অ্যাকচুয়ালি কার্বনের সংখ্যা নির্দেশ করছে, ঠিক আছে? যেমন এই বরাবর 3 নাম্বার কার্বন, এই বরাবর 5 নাম্বার কার্বন, এরকম। তাহলে সূত্র দুইটা কি পরস্পর অ্যান্টি প্যারালাল, তার মানে সমান্তরাল ভাবে আছে কিন্তু বিপরীতমুখী। প্যারালাল কিন্তু একটার অপোজিটে আরেকটা কার্বন। হেলিক্স মানে সুতারে, সূত্রাকার, সূত্রাকার। তাহলে ডিএনএ এর গঠনটা বুঝতে পারলে, ক্রিস্টাল ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। ডিএনএ এর গঠনটা যদি ক্লিয়ার হয় তাহলে সবাই চ্যাটে সি লেখো। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি দেখাই দিচ্ছি কিভাবে আঁকবে এই চিত্র। সাইমা না বলছে কেন? সাইমা তুমি কোনটা বুঝতে পারো নাই? সাইমা তুমি কোন জিনিসটা বুঝতে পারো নাই আবার বলো। তাশরিফা বলছে নট সি, কোনটা বুঝতে পারো না আমাকে এক্স্যাক্টলি বলো। আমরা তো শুধুমাত্র কি বলবো, সুগার ফসফেটের কথা বলবো, হাতলে থাকে, ধাপে থাকে একজোড়া নাইট্রোজেন ঘটিত ক্ষারক, কার সাথে কি এবং হচ্ছে গিয়ে তোমার কোনটা ডায়ামিটার কত সেটা বলে দিবা। কোনটা লম্বা, কোনটা কত লম্বা সেটা বুঝি না, তো বইতে দেওয়া আছে নাজমুল, স্লাইডেও দেওয়া আছে, আবার কেন বুঝো নাই বলো। এই যে দেখো আমাদের এই একটা প্যাচে, যে একটা প্যাচের পুরোটা দূরত্ব হচ্ছে 34। সো এখানে একটা মনোনিউক্লিওটাইড হচ্ছে 3.4, ব্যাস হচ্ছে 20। একদম ইজি। কিভাবে যুক্ত হয়? যেমনে ডাবল বন্ডে যুক্ত হয়, সামনে হাত দিয়ে ধরে রাখে, 2টা বন্ডে আটকায় রাখে। তোমরা ইথেনের গঠন দেখছো না, ইথিন কেমনে যুক্ত হয়? 2টা হাইড্রোজেন বন্ড বা 2টা বন্ডে যুক্ত হয় না, একটা সিগমা একটা পাই। ওকে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন আসো ডিএনএ কিভাবে আমাদের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। ধরো আমি তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দিই। সাপোজ আমি হচ্ছে তোমাদের সাথে অভিজিৎ আর হচ্ছে গিয়ে তোমার সানবীর, ঠিক আছে? আমি ধরো তোমাদের সাথে অভিজিতা সানবীরের সাথে বিজনেস করব। অভিজিতা সানবীর ঠিক করলো যে দোস্ত ইনকাম টিনকাম কিছু নাই, তো চল আমরা একটা বুটিক শপ দিই, ঠিক আছে? আমরা একটা বুটিক শপ দিব আড়ং এর মতো। তখন অভিজিতা সানবীর আমার কাছে এসে বললো, আপু আপু আপনি তো অনেক ভালো ডিজাইন করেন, আপনি কি আমাদের ডিজাইনার হবেন? আমি বললাম হ্যাঁ আমি ডিজাইনার হব, কোনো সমস্যা নাই, কিন্তু আমি না জামার মধ্যে সেলাই করতে পারি না, আমি জাস্ট কলম দিয়ে হচ্ছে ডিজাইন করতে পারি। তখন অভিজিৎ বললো যে আপু কোনো সমস্যা নাই, আমি হচ্ছে গিয়ে কাপড়ে সেলাই করতে পারি। আর সানবীর বললো যে আমার সেলসম্যান হওয়ার প্রতিভা অনেক ভালো, আমি অনেক ভালো সেলসম্যান হইতে পারবো, ঠিক আছে? তো আমি করলাম কি, আমি কাগজে ডিজাইন করে দিলাম, অভিজিৎ সেটা জামা কাপড়ে সেলাই করলো, আর সানবীর সেটা কি করলো, সবার কাছে প্রকাশিত করলো, তার মানে বিক্রয় করে দিল। তাহলে ব্যাপারটা কি দেখো, ডিএনএ এর মধ্যে আমাদের সবগুলা বৈশিষ্ট্যের ডিজাইন আঁকা থাকে, ডিজাইন। সেই ডিজাইনটাকে আমরা কি বলি? জিন, তাই না? ডিএনএ এর যে নির্দিষ্ট খণ্ড একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাই তো জিন। তাহলে ডিএনএ এর মধ্যে আমাদের বৈশিষ্ট্যের যে ডিজাইন, সেই ডিজাইনগুলোর নামই তো হবে জিন। এখন জিন ডিজাইন আকারে থাকে কিন্তু প্রকাশ করতে পারে না, ওকে প্রকাশ করার জন্য একটা মাধ্যম লাগবে। তাহলে আমি প্রথমে অভিজিতের সাহায্য নিয়ে সেটা কাপড়ে সেলাই করাইছি, এরপর সানবীরকে দিতে সেটা প্রকাশ করাইছি। তো ডিএনএ ডিজাইন গুলা ডিএনএ পাস করে দিবে আরএনএ এর কাছে, এবং আরএনএ প্রোটিন তৈরির মাধ্যমে সেই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে। আমি যে কালো, এই কালো বৈশিষ্ট্য আঁকা আছে ডিএনএ এর মধ্যে, আর আমাকে দেখে তোমরা বুঝতে পারতেছো প্রোটিনের মাধ্যমে। তার মানে একটা বৈশিষ্ট্য সেভ করা থাকে ডিএনএ এর মধ্যে, ডিএনএ সেই সেভ করা বৈশিষ্ট্যটাকে আরএনএ এর কাছে পাঠায় দেয়, এবং আরএনএ প্রোটিন তৈরির মাধ্যমে সেই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে দেয়। তাহলে আমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি, এটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে ফটোকপি করা। ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে আমরা বলি ট্রান্সলেশন। ওকে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি যার মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ পাবে তার নাম হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে দেখো তোমার আমাদের এই পুরা জীবনটাই কিন্তু ঘুরতেছে প্রোটিনকে কেন্দ্র করে। এই যে আমাদের এনজাইম, হরমোন, এরপর আমাদের লোহিত রক্তকণিকার হচ্ছে হিমোগ্লোবিন, আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে শ্বেত রক্তকণিকার কি দিয়ে ঢিসুম ঢিসুম করছি? অ্যান্টিবডি। এরা প্রত্যেকেই কিন্তু প্রোটিন, প্রত্যেকে প্রোটিন, এভরিওয়্যার দেয়ার ইজ প্রোটিন। ওই যে বলে না কি নেই এখানে, কি করে না প্রোটিন।
এখন প্রোটিন যদি না থাকতো আমাদের বেঁচে থাকা পসিবল হইতো না। এই জন্যই আমাদের এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনকে একত্রিত ভাবে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। এটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ডগমা, জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। কেন্দ্রীয় প্রত্যয় কেন? কারণ আমাদের এই ডিএনএ থেকে ডিএনএ কপি করছি রেপ্লিকেশন দিয়ে। ডিএনএ ওর সব কোডগুলা, বৈশিষ্ট্যের কোডগুলা আরএনএ তে ফটোকপি করে দিচ্ছে ট্রান্সক্রিপশন দিয়ে, আর আরএনএ সেই ভাষাটাকে ট্রান্সলেট করে দিচ্ছে প্রোটিনের মাধ্যমে। আর প্রোটিন না থাকলে আমরা শেষ। এই জন্য এই তিনটা পদ্ধতিকে একসাথে আমরা বলি সেন্ট্রাল ডগমা অফ লাইফ, জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। ঠিক আছে, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য আসতে পারে যে আমাদের ডিএনএ কিভাবে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অবশ্যই তুখোর, দাঁতে প্রোটিন নাই মানে এমন কোনো জায়গা নাই যেখানে প্রোটিন নাই। ওকে জান্নাতুল, কি এটা এখন আপাতত ডিটেইলস লাগবে না রে তোমাদের? নবনীতা, সবসময় তৈরি হয় ডিএনএ থেকে ডিএনএ। আমাদের যখনই কোষ বিভাজন হবে তখনই তো ক্রোমোজোম ডিভাইড করবে, আর ক্রোমোজোম ডিভিশন মানেই তো ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, তাহলে আসো আমরা এখন ডিএনএ এর অনুলিপন পড়ে ফেলি। এইচবি হচ্ছে হিমোগ্লোবিন, আমি শর্টকাটে লিখছি, আবার হেপাটাইটিস বি কইয়া দিও না তোমরা। আচ্ছা, রেপ্লিকা, আমি তোমাদের একটু দুঃখের কথা জানাই, প্রথমে ছেলেদের এরপর মেয়েদের। ধরো তোমাদের সাথে মাহির হচ্ছে গিয়ে তোমার ক্যাটসাই থেকে একদম 2000 টাকাতে একটা শার্ট কিনলো, ঠিক আছে? মাহির এসএসসি তে A+ পাইছে, এজন্য আঙ্কেল আন্টি খুশি হয়ে মাহিরকে ক্যাটসাই থেকে একটা দামি টি শার্ট কিনে দিল, টি শার্ট না সরি শার্ট কিনে দিল। এখন মাহির তো, হ্যাঁ তাশরিফ পাওয়া যাবে, এগুলো সব অ্যাভেলেবল, মাহির তো মহা খুশি। এখন মাহির 2 দিন পর ওর ফ্রেন্ড, কার কথা বলবো, মাহির ওর ফ্রেন্ড সোয়াইবের সাথে হচ্ছে বঙ্গবাজারে গেল, ঠিক আছে? সোয়াইবের সাথে বঙ্গবাজার যাওয়ার পর দেখলো কি সেই মাহিরের সেই শার্টটাই হচ্ছে 500 টাকায় পাওয়া যাচ্ছে। তখন মাহির ভাবলো যে এই জীবন রেখে কি লাভ। আবার ধরো তোমাদের সাথে কার কথা বলবো এবার, নাইমা। নাইমা করলো কি, ওই যে তোমাদের কি সাদাবাহার না কি সব জামা পাওয়া যায় না, আমি নামগুলো আমার ঠিক মনে থাকে না কারণ আমি রেডিমেড ড্রেস খুব কম কিনি, তো আমার আম্মা জান আবার মানে ডিজাইনার, আমি ডিজাইন করে আমার আম্মা জান সেলাই করে, টেইলর, ঠিক আছে? তো বাইরের জামা কম পরা হয়। তো ধরো তোমাদের সাথে কার নাম বলছিলাম, নাইমা। নাইমা সাদাবাহারের ড্রেস কিনলো একটা, ঠিক আছে, 4000 টাকা দিয়ে। তো 2 দিন পর সে ফুটপাতে গিয়ে দেখলো সেই সাদাবাহার হচ্ছে 500 টাকায় পাওয়া যেতেছে। তাহলে কি হইলো বলো তো তোমার? এখানে মাহির হচ্ছে গিয়ে কি হলো, মাহিরও তোমার ধোকা খাইলো, আবার নাইমাও ধোকা খাইলো, কারণ ওদের ড্রেসের হুবহু কপি, রেপ্লিকা বের হয়ে গেছে। দেখবা তোমরা যখন লিপস্টিক কিনতে যাও বলে রেপ্লিকা, আসল রেপ্লিকা, নকল রেপ্লিকা। দেখবা ছেলেরা যখন কোনো গ্যাজেট কিনতে যাও, অ্যাপেলের ওয়াচ বা কোনো মোবাইল ফোন, সেটা রেপ্লিকা, ভালো রেপ্লিকা, খারাপ রেপ্লিকা। তো আমরা যখন একটা ডিএনএ কে কপি করব, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি করব, তাহলে সেটাকে আমরা বলবো রেপ্লিকেশন অফ ডিএনএ বা ডিএনএ এর অনুলিপন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যখন কোষ বিভাজন হয়, একটা কোষ থেকে যখন আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 2টা কোষ পাই, তখন মাতৃকোষে ক্রোমোজোম যদি 46টা থাকে, তাহলে অপত্য কোষের প্রত্যেকটাতেও কি 46টা করেই ক্রোমোজোম থাকবে। তার মানে এই 46টা ক্রোমোজোমের ডিএনএ সংখ্যাও সমান হবে। তাহলে সমান সংখ্যা বজায় রাখার জন্য আমার বিভাজনের ঠিক আগেই এই 46টা ক্রোমোজোম কি ডাবল হয়ে 92টা হয়ে নিবে। ও যদি ডাবল হয়ে 92 না হয়, তাহলে প্রতিটা কোষে কি ক্রোমোজোম ইকুয়াল থাকা পসিবল না। তার মানে কোষ বিভাজনের আগেই প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা ইকুয়াল রাখার জন্য ডিএনএ যেই পদ্ধতিতে ডাবল হচ্ছে, কপি হচ্ছে, তাকে আমরা বলি রেপ্লিকেশন বা অনুলিপন। ঠিক আছে, এখন দেখো আমরা অনুলিপন কিভাবে করতে পারি। এই যে দেখো আমাদের একটা ডিএনএ, এটা কি দ্বিসূত্রক প্যাঁচানো, আমাদের প্রথমে এমন একটা এনজাইম আসবে যে এনজাইম কিনা ওদের এই প্যাচটা খুলে দিবে। এখন প্যাচ খুলে দেওয়ার পরে ওরা আবার একজন আরেকজনের সাথে লেগে যেতে চাবে, টু লাভ। তখন আরেকটা এনজাইম করবে কি, মাঝখানে আটকায় রাখবে যাতে করে পৃথক হয়ে যাওয়া সূত্র দুটো একত্রিত হতে না পারে। এবার দেখো ওদের নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো আলাদা হয়ে গেছে না, কেন আজ এত একা আমি। ধরো ওরা এভাবে ছিল, ঠিক আছে, 2টা সূত্র হয়ে গেল, এখানে অ্যাডিনিন ফাঁকা, গুয়ানিন ফাঁকা, সাইটোসিন ফাঁকা, এখানেও থাইমিন ফাঁকা, সাইটোসিন ফাঁকা, গুয়ানিন ফাঁকা। তখন আমরা যে খাবার দাবার খাচ্ছি, সে খাবার দাবারে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি থেকে একটা একটা করে নাইট্রোজেন বেস এগুলোর সাথে যুক্ত হবে। যেমন অ্যাডিনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এরকম ওরা বেস পেয়ারিং ল অনুযায়ী নাইট্রোজেন বেস যুক্ত করতে থাকবে। যুক্ত করতে 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 এখানে একটা নতুন সূত্রক এবং এখানে একটা নতুন সূত্রক তৈরি হবে। যেই মাত্র নতুন সূত্রক তৈরি শেষ, সেই মাত্র আমাদের সব এনজাইম গুলো বের হয়ে যাবে এবং আমরা একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ পেয়ে যাব।
তার মানে আমার অনুলিপন কিভাবে হচ্ছে, প্রথমে আমাদের ডিএনএ এর প্যাচানের সূত্র দুটো পৃথক হয়ে যাবে এবং একটি এনজাইম পৃথককৃত সূত্র দুটোকে একত্রিত হতে দিবে না। এবার খাদ্য থেকে গৃহীত শক্তির মাধ্যমে এই পৃথক হয়ে যাওয়া নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোর সাথে নতুন নাইট্রোজেন ঘটিত ক্ষারক বেস পেয়ারিং সূত্র অনুযায়ী যুক্ত হতে হতে থাকবে এবং সমাপ্তি বিন্দুতে গিয়ে আমাদের ডিএনএ সূত্র দুটা নতুন দুটা সূত্র তৈরি করে ফেলবে। নতুন বেসগুলো খাবার থেকে আসবে। আমরা খাবার থেকে কি পাই? এটিপি পাই না? এরকম আছে জিটিপি, সিটিপি, টিটিপি, ঠিক আছে, এগুলো সবই শক্তি। তো আমরা এটিপি থেকে পাবো অ্যাডিনিন, জিটিপি থেকে পাবো গুয়ানিন, সিটিপি থেকে পাবো সাইটোসিন, টিটিপি মানে টানে টুনা পাস না, এখান থেকে আমরা থাইমিন পাবো। ঠিক আছে, কয়েকটা এনজাইমের নাম বলবো আনাজ। আচ্ছা, সূত্র দুটাকে আলাদা করে হেলিকেজ, এগুলো লাগবে না তোমাদের, না জানতে চাইছো দেখে বলতেছি। পৃথক হইতে দেয় না এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। নাইট্রোজেন বেস যুক্ত করে হচ্ছে গিয়ে তোমার ডিএনএ পলিমারেজ, এগুলো তোমরা ইন্টারে উঠে পড়বা। ঠিক আছে, এখন আপাতত এনজাইমের নামগুলো বললাম, এগুলো তোমাদের এই লেভেলে লেখা লাগবে না। এখনো গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কত অণু এটিপি তৈরি? আনিকা, তোমাদের যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখন বুঝাই দিব রে। এখন তোমাদের বংশগতি বিবর্তন পড়াচ্ছি, এটাতে মনোযোগ দাও। আর উদ্ভাসে ভর্তি হলে তো ইনশাল্লাহ সব ক্লাসই তখন বলে দেওয়া যাবে, ক্লাসে বলে দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন দেখো আমরা পড়বো ডিএনএ টেস্ট। তোমরা যারা হিন্দি সিরিয়ালের প্রতি অ্যাডিক্টেড তারা সবচেয়ে বেশিবার এই ডিএনএ টেস্টের নাম শুনছো, তাই না? প্রাইমেজ প্রাইমার তৈরি করে আদিব। তোমরা যারা যারা হিন্দি সিরিয়াল দেখছো তোমরা সবচেয়ে বেশিবার কি করছো? ডিএনএ টেস্টের নাম শুনছো। কিছু হইলেই খালি নায়ক বিশ্বাস করে না যে এটা তার সন্তান, কিছু হলেই শ্বশুর বিশ্বাস করে না যে এটা তার শাশুড়ি, সরি শাশুড়ি না বাচ্চা। ঠিক আছে, সিআইডি তেও দেখছো, ভেরি গুড। তার মানে আমরা কারো পিতৃত্ব নির্ধারণ কিংবা কোনো আসামি শনাক্তকরণ এই ধরনের কাজের জন্য আমরা কি করে থাকি? একটা নমুনা সংগ্রহ করি। সেই নমুনার উপরে আমরা রেডিওগ্রাফ, অ্যাসিড, তোমার হচ্ছে অ্যাসিটাইল কাগজ, এগুলো কি বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে আমরা কি করি? আমার সংগৃহীত যে নমুনা আছে সে সংগৃহীত নমুনার সাথে আমার ঘটনাস্থল থেকে গ্রহণকৃত নমুনা কম্পেয়ার করি। যদি ডিএনএ এর প্রতিটা সিকোয়েন্স নাইট্রোজেন ঘটিত ক্ষারক মিলে যায় তখন বুঝি ডিএনএ টেস্ট পজিটিভ। ঠিক আছে, ডিএনএ টেস্ট হচ্ছে গিয়ে তোমার পজিটিভ। তার মানে এইভাবে আমরা ডিএনএ কম্পেয়ার করার মাধ্যমে আসামি শনাক্তকরণ, পিতৃত্ব নির্ধারণ, এইসব কঠিন কঠিন কাজগুলা কিন্তু করে ফেলতে পারি। ঠিক আছে, এটা 2 নাম্বার প্রশ্নের জন্য পড়বা যে ডিএনএ টেস্ট তোমরা কিভাবে করতে পারো। তাহলে আমাদের প্রথম পোল কোশ্চেনটা সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। ডিএনএ তে পূর্ণ ঘূর্ণনের দূরত্ব কত? ডিএনএ তে পূর্ণ ঘূর্ণনের দূরত্ব কত? সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলো। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে পোল ক্লোজ করে দিচ্ছি। এটার উত্তর কি হবে বলো তো? 34 অ্যাংস্ট্রম। এটার উত্তর হবে 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা হচ্ছে গিয়ে ভুলগুলো অ্যান্সার করছো তারা হচ্ছে গিয়ে ক্লাসে তার মানে অ্যাটেন্টিভ ছিল না, তাই না? তোমরা হচ্ছে গিয়ে তোমার ক্লাসে অ্যাটেন্টিভ ছিল না, তোমরা কই ছিলা বলো তো? তোমরা হচ্ছে কি এই যে তোমার মানে মোটামুটি হচ্ছে 72% বাচ্চা রাইট অ্যান্সার করছে, বাকি সবাই হচ্ছে নষ্ট, ভ্রষ্ট আর পাপিষ্ট। তোমরা কিউএনএ বিজি ছিলা, চ্যাটে বিজি ছিলা, এই জন্য তোমরা ভুলেও এটা কি করছো? উল্টাপাল্টা অ্যান্সার করছো। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন কতটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? আয় হায়, ডিএনএ রেপ্লিকেশন না হইলে তোমার কি বাপ মার সাথে ক্রোমোজোম সংখ্যা তোমার মিলতো? তখন তোমার বাবা মা হয়তো ইনক্রেডিবল হাল্ক আর তুমি হয়ে যেতে ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই জন্য মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম আর আমাদের পলিনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে এবার আসো আমরা আমাদের মেন্ডেল দাদার কাছে ফিরে যাই, বা মেন্ডেল দাদার কাছে হারিয়ে যাই। ঠিক আছে, হারিয়ে যেতে নেই মানা। তাহলে মেন্ডেল করেছিলেন কি, আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দেখাই দিই, তোমরা পরীক্ষাতে আসলে কিভাবে এটা অ্যান্সার করবা। ঠিক আছে, পরীক্ষাতে আসলে কিভাবে অ্যান্সার করবা। আচ্ছা ব্রেক লাগবে? তোমাদের কি ব্রেক লাগবে? আমি তো ভাবছিলাম একেবারে পড়াই দিব। আচ্ছা 7:22 বাজে তো 5 মিনিট ব্রেক দেই না? ঠিক আছে, তোমরা যেহেতু ব্রেক চাচ্ছ 7:27 পর্যন্ত, লাগবে না? না আপু দরকার নাই। আচ্ছা ঠিক আছে, দেই রে, অনেকে চাচ্ছে তো, তোমরা মাথাটা ঠান্ডা করো। কি রেটে উঠতেছে না কেন? 7:27, 5 মিনিট ব্রেক।
ওকে, আমাদের তাহলে ব্রেক টাইম শেষ। আমাদের 5 মিনিট ব্রেক ছিল। আশা করি তোমরা কে কি করছো বলো, কে কি করছো 5 মিনিট ব্রেকে? ট্রেট মানে বৈশিষ্ট্য মোর্শেদ জিম। আচ্ছা, পলিঅ্যাক্রিলামাইড জেল, এটার বিষয় একটা জেল যেটা কিনা পলিমারাইজেশন করে, ঠিক আছে, সংখ্যা বৃদ্ধি করে। এখানে বসেছিলাম, আচ্ছা আইসক্রিম খেয়েছি, বসে বসে ভাবলাম, আমার অপেক্ষা ছিল, সাবাস। আচ্ছা, এই যে যারা যারা বুদ্ধিমান তারাই হচ্ছে গিয়ে তোমার চা খাইছে, ঠিক আছে। ওকে, তাহলে আসো আমরা যেটা বলছিলাম যে তোমাদেরকে মেন্ডেলের সূত্রগুলো পরীক্ষায় লেখার মতো করে একটা প্যাটার্ন দেখাই দিব, ঠিক আছে। প্যাটার্নটা কিরকম হবে, তোমরা প্রথমে লিখবা হচ্ছে এখানে ফিনোটাইপ, ঠিক আছে, ফিনোটাইপ। এবং ফিনোটাইপ যেটা সেটা হচ্ছে যে আমাদের প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে। তো জন্য চাইলে তোমরা এখানে P1 ও লিখতে পারো, P1 দিয়ে প্যারেন্টাল জেনারেশন। তাহলে প্রথমে এখানে তোমরা ধরো আমরা হচ্ছে একটা লম্বা মটরশুঁটি আর খাটো মটরশুঁটির মধ্যে ক্রস করতে চাই, তো তোমরা তখন এখানে লিখবা লম্বা মটরশুঁটি, এবং এটাকে ধরো আমরা ফাদার সাইন দিলাম। আর তার সাথে করবা হচ্ছে ক্রস কার, খাটো মটরশুঁটি, ঠিক আছে, খাটো মটরশুঁটি, এবং সেখানে একটা ফিমেল সাইন দিলা। ওকে, মানে আমরা এখানে লম্বাটাকে ধরলাম প্রকট বৈশিষ্ট্য আর খাটোকে ধরলাম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট মানে সন্তান সন্ততিতে যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, যেমন ধরো আমার বাবা হচ্ছে লম্বা, মা হচ্ছে খাটো, আমি হয়ে গেলাম লম্বা, তাহলে আমার মধ্যে কি বাবার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। সো এখানে লম্বাটা হচ্ছে কি বলতো, প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। আর ফিনোটাইপ মানে তুমি বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারো, আমাকে তোমরা বাইরে থেকে দেখে বুঝলা যে আমি বাইকটা, তাহলে এখানে খাটো হচ্ছে ফিনোটাইপ, আর আমার যে জেনেটিক প্যাটার্ন সেটা হবে জিনোটাইপ, ঠিক আছে। বাইরে থেকে দেখে বোঝা গেলে দ্যাট ইজ ফিনোটাইপ, আর আমার হচ্ছে যে জেনেটিক প্যাটার্ন সেটা হবে জিনোটাইপ। তাহলে দেখো এরপর আমি লিখলাম হচ্ছে আমার জিনোটাইপ কেমন হবে। তাহলে এখন লম্বা মটরশুঁটিকে আমি প্রকাশ করব ক্যাপিটাল টি দিয়ে। তোমরা কে বলতে পারবা যে আপু এখানে দুইটা টি কেন লিখছি, এখানে দুইটা ক্যাপিটাল টি আর দুইটা স্মল টি কেন লেখা হয়েছে, কে বলতে পারবা? একটা টি না লিখে আমি কেন দুইটা টি লিখছি বলো তো? আচ্ছা, ডিপ্লয়েড, ভেরি গুড। ডিপ্লয়েড কে অ্যান্সার করছে দেখি, তোমার হচ্ছে সিয়াম মাহমুদ, ঠিক আছে, সিয়াম মাহমুদ ডিপ্লয়েড অ্যান্সার করেছে, ভেরি গুড। ওকে, তাহলে এখানে কি হবে, দুইটা টি হচ্ছে গিয়ে তোমার ডিপ্লয়েড হওয়ার জন্য আমি দুইটা টি দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমি লিখবো হচ্ছে গ্যামেট, তার মানে ওরা এখন কি করবে, জনন কোষে বিভাজিত হবে, জনন কোষে বিভাজিত হবে। তাহলে এই যে দেখো আমি লিখলাম একটা টি, এই যে দেখে গ্যামেটে ভাগ করা মানে গোল, গোল না দিলে তুমিও পরীক্ষায় দুইটা আন্ডা পাবা, ঠিক আছে। এবার তোমরা চাইলে চেকার বোর্ডও ড্র করতে পারো, মানে বক্স করতে পারো, ডিরেক্টলিও ক্রস করতে পারো, তোমাদের ইচ্ছা। ডিরেক্টলি ক্রস করতে চাইলে থিমটা হচ্ছে প্রথমটা থেকে দুইটাতে যাবে, প্রথমটা থেকে দুইটাতে যাবে, দ্বিতীয়টাতে দুইটা থেকে আসবে, এভাবে করে মনে রাখবা, ঠিক আছে। যদি বক্স না করে তোমরা ক্রস করো, তাহলে প্রথমটা থেকে দুইটাতে যাবে এবং দ্বিতীয়টাতে দুইটা থেকে আসবে। তাহলে দেখো সবগুলাই হচ্ছে গিয়ে কেমন, আমার শঙ্কর লম্বা, সবগুলাই হচ্ছে আমার শঙ্কর লম্বা। তাহলে আমি এখানে কি লিখবো, আমার এখানে জিনোটাইপ মানে আমার প্রথম ফ্যামিলি যেটা F1 দিয়ে হচ্ছে প্রথম ফ্যামিলি বাচ্চা কাচ্চা যেটা হয়েছে, তাহলে প্রথম ফ্যামিলির জিনোটাইপ মানে আমার জেনেটিক প্যাটার্নটা হবে এরকম। আর হচ্ছে ফিনোটাইপ কেমন হবে, ফিনোটাইপ মানে বাহ্যিক ভাবে আমরা কি দেখতে পারবো, সবগুলা হচ্ছে শঙ্কর লম্বা, মানে ওরা লম্বা বাট ওরা শঙ্কর, ওদের মধ্যে লম্বা এবং খাটো দুই ধরনের বৈশিষ্ট্যই কিন্তু দেখা যায়, দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়। তার মানে কি খাটো বৈশিষ্ট্য চলে যাবে? ধরো তোমাদের সাথে আমি এক্সাম্পল দিলাম যে হচ্ছে গিয়ে তোমার মালিহা, ঠিক আছে। এখন ধরো মালিহার হাজবেন্ড লম্বা, মালিহা খাটো, মালিহার বাচ্চা কাচ্চা সবাই হচ্ছে গিয়ে খাটো হয়ে গেছে, সরি লম্বা হয়ে গেছে। এখন মালিহা ভাবলো থাক আমি খাটো, তো কি হয়েছে, আমার বাচ্চা কাচ্চা তো আমার মতো খাটো হয় নাই, তো ও খুব খুশি। কিন্তু পরবর্তী জেনারেশনে তার মানে মালিহার নাতি নাতির ঘরের পুতিরা দেখবে যে খাটো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মালিহার বাচ্চা কাচ্চা লম্বা হইলেও খুশি হওয়ার কিছু নাই, কারণ খাটো বৈশিষ্ট্য কিন্তু এখানে দমিত হয়ে যায় না, পরবর্তীতে আবার চলে আসতে পারে। তাহলে পরবর্তীতে আবার কিভাবে আসবে দেখো, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো আমি যদি এখানে ক্রস করি, এটা ধরো হচ্ছে ফাদার, এটা হচ্ছে মাদার, তাহলে এটা হচ্ছে একটা শঙ্কর লম্বা, এটাও একটা শঙ্কর লম্বা। তাহলে দেখো ওদের মধ্যে ক্রস করলে এটা হচ্ছে লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, বাট এটা খাটো। তাহলে দেখছো তিনটা লম্বা এবং একটা খাটো চলে আসছে, যে লম্বার খাটোর অনুপাত হয়ে গেছে 3:1। লম্বার খাটোর অনুপাত কত হয়েছে, 3:1।
প্রথম বংশধরে সবাই লম্বা, আর দ্বিতীয় বংশধরে বা F2 তে হচ্ছে 3 ভাগ লম্বা 1 ভাগ খাটো হয়ে গেছে। তাহলে দ্বিতীয় বংশধরে শুরুতেও তোমরা আপু যেভাবে দেখাই দিছি এভাবে করে লিখে নিবা, তারপরে চাইলে তোমরা ক্রসও করতে পারো, আবার একটা বক্সও করতে পারো। এই বক্সটাকে আমরা বলি চেকার বোর্ড। ঠিক আছে, এই বক্সটাকে আমরা বলি হচ্ছে চেকার বোর্ড। তাহলে চলো এবার আমরা নেক্সট পোল কোশ্চেনটা অ্যান্সার করে ফেলি। মেন্ডেলের সূত্রের অনুপাত কত? মাত্র বলে দিলাম, সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। মেন্ডেলের সূত্রের অনুপাত কত? মাত্র বলে দিলাম, সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। আচ্ছা, এই ফাঁকে আমি আনিকার প্রশ্ন একটু জবাব দিই, আনিকা পাগল হয়ে যাচ্ছে প্রশ্ন করতে করতে। দেখো, এক অণু গ্লুকোজে থাকে 6টা কার্বন, সেখান থেকে আমরা প্রথমে গ্লাইকোলাইসিসে পাই 2 অণু পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পাই 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম। অ্যাসিটাইল কোএনজাইম, তাহলে দেখা যায় যে আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয় তখন আমাদের 2 অণু NADH2 তৈরি হয়। কয় অণু? 2 অণু NADH2 তৈরি হয়। তাহলে এই 2 অণু NADH2 থেকে আমরা কত অণু ATP পাবো? 3 দুগুণে 6 অণু ATP পাবো, মনে থাকবে? তাহলে আমরা যখন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করি আমরা প্রত্যেকটা থেকে একটা একটা করে 2টা NADH2 পাবো। তাহলে 2টা NADH2 থেকে 3 দুগুণে 6টা ATP, কারণ আমরা জানি যে একটা NADH2 থেকে 3টা ATP পাওয়া যায়। আনিকা বুঝতে পারছো এবার? আনিকার খুব কিউরিসিটি ছিল, বারবার প্রশ্ন করতেছিল। তাহলে পোল ক্লোজ করে দিলাম। এই 84% বাচ্চা হচ্ছে ভালো বাচ্চা, আর বাকি সবাই নষ্ট, ভ্রষ্ট, পাপিষ্ট। ঠিক আছে, ওদের ভবিষ্যৎ বিলাক। তোমাদের যদি একবার অফলাইন ক্লাসে আমি পাই তখন টস টস করে মেরে সবাইকে লাল করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি শেয়ারিং স্টপ করে দিলাম। ওকে, তাহলে এইবারে আসো আমরা চলে যাচ্ছি আমাদের লিঙ্গ নির্ধারণের কাছে। বলো তো মানুষের কত জোড়া ক্রোমোজোম থাকে? বলতো আমাদের মানুষের কত জোড়া ক্রোমোজোম থাকে? ভেরি গুড। যদি বলা হয় কয়টি তাহলে আমরা অ্যান্সার করব 46টি, আর যদি অ্যান্সার করা হয় কত জোড়া তাহলে আমরা উত্তর দিব 23 জোড়া। মনে থাকবে? পরীক্ষায় কিন্তু প্রশ্ন মানে খেয়াল করাটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন একবার 2012 কি 13 সালে মেডিকেলের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে বাংলাদেশের রাজধানী কি। পোলাপাইন তখন এত প্রেশারের মধ্যে ছিল যে ভাবছে যে এত ইজি প্রশ্ন আসছে মেডিকেলে, তাহলে মনে হয় এটা উত্তর হবে ঢাকা উত্তর। অপশনে দেওয়া হচ্ছে ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব। তখন ভাবলো ঢাকাকে তো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ 2 ভাগে ভাগ করছে, এত ইজি প্রশ্ন মেডিকেলে আসছে, মনে হয় এটা হবে না, এটা মনে হয় উত্তর হবে ঢাকা উত্তর। ঠিক আছে, তাহলে আমার কি হবে? এটা হচ্ছে অ্যান্সার হবে ঢাকা অ্যাকচুয়ালি। সেরকম 2010-11 সালের দিকে একবার মেডিকেলের প্রশ্নগুলো এরকম করতো, নিচের কোনটিকে সত্য বলিয়া মিথ্যা বলিলে ভুল হইবে না, নিচের কোনটিকে অশুদ্ধ বলিয়া শুদ্ধ বলিলে অশুদ্ধ হইবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো দেখে পোলাপেন ঘাবড়ায় যেত। আর তোমরা তো সামান্য যদি আমি বলে দিই যে নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারকের উদাহরণ নয়, তোমরা নয় খেয়াল করো না, তোমরা জাস্ট নাইট্রোজেন ঘটিত ক্ষারক দেখে দুরুম দুরুম উত্তর করে চলে আসো। এই জন্য তোমার প্রিপারেশনের চেয়েও প্রশ্ন খেয়াল করাটা একটা বড় ব্যাপার, মনে রাখবা। ঠিক আছে, তাহলে এই 23 জোড়া ক্রোমোজোমকে আমরা কি করি? সুন্দর করে ওদের সাইজ অনুযায়ী সাজাই। একদম লম্বা ক্রোমোজোমটাকে 1 নাম্বার, তার চেয়ে একটু বাইটাটাকে 2 নাম্বার, এরকম সবচেয়ে পিচ্চুটাকে আমরা নাম্বার দেই 23। ঠিক আছে, আমি মিরপুর ব্রাঞ্চে বেসিক্যালি পড়াই, মাহির একাডেমিক অ্যাডমিশন মোডে সব জায়গায় নেওয়া হয়। ঠিক আছে, তাহলে হ্যাঁ আনিকা ঠিক আছে, তাহলে আমরা ওদেরকে সাইজ অনুযায়ী নাম্বারিং করব। প্রথম 22 জোড়া শুধুমাত্র দৈহিক বৈশিষ্ট্য প্রকাশ করে দেখে ওদেরকে আমরা বলি অটোজোম। অটোজোম, তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে অটোজোমের সংখ্যা কয়টি, তাহলে উত্তর কি হবে বলো? অটোজোমের সংখ্যা কয়টি, উত্তর কি হবে? এক্সিলেন্ট। সিয়াম, লুৎফা, সাকিব, সিয়াম, মোরশেদ, বর্ষণ, পুষ্পিতা, সালমা, আসিফ, আশফাক, হাদি, তানহা, আমজাদ, আশফাক, ফাইজা, মাহমুদ, নুসরাত, রিয়েলমি, হোজাইফ, সুব্রত, ভেরি গুড, এক্সিলেন্ট। ওমর ফারুক, নবনীতা, জান্নাত, মৌ, ভেরি গুড। অরিত্রা, সবাই অ্যান্সার করেছে, এক্সিলেন্ট। বোঝা গেছে তার মানে? আর এই 23 নাম্বার জোড়াটা মেয়েদের ক্ষেত্রে XX, ছেলেদের ক্ষেত্রে XY। এটা লিঙ্গ নির্ধারণ করে দেখে ওদেরকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। দেখছো যে পিতার মধ্যে XY থাকে, কারণ Y শুধুমাত্র ছেলেদেরই থাকবে। তো তাহলে আমার পিতার Y আর মাতার X মিলে হবে ছেলে, পিতার X আর মাতার X মিলে হবে মেয়ে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মন খারাপ থাকলে আমি বিটিভি দেখতাম, বুঝছো? ওই বিটিভির হয় বাতাবি লেবু চাষ, না হয় বাংলা সিনেমা দেখে আমার মন ভালো হয়ে যেত। তো তখন একদিন দেখতেছি কি একটা প্রামাণ্য চিত্র দেখাচ্ছে যে একটা বউকে তার শাশুড়ি চুলের মুঠি ধরে ধরে বাইরে নিয়ে আসতেছে। কেন? খালি সেই বউয়ের মেয়ে হয়, ছেলে হয় না। তখন একটা স্বাস্থ্যকর্মী আপা এসে বলতেছে, দেখেন সন্তান ছেলে হবে কি মেয়ে হবে সেটার জন্য সম্পূর্ণরূপে আপনার ছেলে দায়ী, বৌমার কোনো দোষ নাই। তখন সেই স্বাস্থ্যকর্মী আপা এরকম একে একে বুঝাইছে যে ওয়াই ক্রোমোজোম শুধু ছেলেদেরই থাকে,
এবং এই ওয়াই ক্রোমোজোম শুধু বাবার কাছ থেকে আসে, ঠিক আছে? এই জন্য সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এটার জন্য বাবা সম্পূর্ণরূপে দায়ী। যদি তোমরা সবাই জানো আধুনিক, তারপরে জেনে রাখো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো কালার ব্লাইন্ডনেস। দেখি তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে একজনকে জিজ্ঞেস করব। কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, তোমরা সবাই মিলিতভাবে অ্যান্সার দাও, এটা কোন সংখ্যা? দেখি তোমরা কেউ আসো নাকি এখানে কালার ব্লাইন্ড? এটা কি 74 না? হ্যাঁ, ভেরি গুড। এটা 12। দেখো আমিও না কালার ব্লাইন্ড হয়ে গেছি, আমিও বুঝতে পারতেছি না এটা কোন কালার বলো তো। এটা তো 42, এটা 6, এটা মেবি 21 নাকি 81, আই ডোন্ট নো। এটা কোনটা বলো তো? হ্যাঁ, এটা 2। ঠিক আছে, 2। তার মানে আমার মধ্যে মানে কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে। যদিও তোমাদের ছেলেদের কেমন জানি তোমরা কালার কম চিনো, তাই না? যেমন মেয়েরা লাল বলতে বোঝায় টকটকে লাল, মেরুন লাল, ইট লাল, চকলেট লাল। নীল বলতে স্কাই ব্লু, নেভি ব্লু, ডিপ ব্লু, লাইট ব্লু, রয়্যাল ব্লু। ছেলেদের কাছে লালও লাল, কমলাও লাল, ম্যাজেন্টাও লাল। আবার নীলও নীল, সবুজও নীল। আমার বাসায় আমার আব্বু আছে, তো আব্বুকে দেখি আব্বু ম্যাজেন্টাকে লাল বলে, লালকে ম্যাজেন্টা বলে, ঠিক আছে? তো ছেলেদের আসলে এটা ব্যাপার না, এটা বৈশিষ্ট্য থেকেই, ওরা তারা এত কালার শেড বুঝে না। তো এটা আসলে কালার ব্লাইন্ডনেস না। তো কালার ব্লাইন্ডনেস জিনিসটা কেন হয় বলতো? আমাদের চোখের সবচেয়ে বেশি আলোক সংবেদী অংশ কোনটা? আমরা যে চোখে দেখতে পাই, আমাদের এই যে একটা লাইট হচ্ছে গিয়ে তোমার কি বলবো, চোখের মধ্যে যখন আপতিত হবে তখন কোন অংশটা সেই লাইট সেন্সেশনটাকে আমাদের মস্তিষ্কে পাঠাতে সাহায্য করবে? ভেরি গুড। তৌফিক, লাবণ্য, এরপর অরিত্রা, মিম, নবনীতা, এরপর স্বর্ণা, আশরাফ, সাইমা সব অ্যান্সার করেছে রেটিনা। ভেরি গুড। তাহলে আমাদের রেটিনাতে দুই ধরনের কোষ পাওয়া যায়, একটা হচ্ছে রড কোষ এবং আরেকটা হচ্ছে কোন কোষ। রড কোষ এবং কোন কোষ। আমাদের মৌলিক বর্ণ হচ্ছে তিনটা, ঠিক আছে? আমরা রড কোষ দিয়ে হচ্ছে মৃদু আলো, তার মানে রাতের বেলায় দেখি, আর কোন কোষ দিয়ে তীব্র আলো, তার মানে রাতের বেলা দিনের বেলায় দেখি। এখন আমাদের মৌলিক রং আছে তিনটা, তোমরা সবাই নিশ্চয়ই জানো, লাল, সবুজ এবং নীল। সো আমাদের কোন কোষও কিন্তু তিন ধরনের হয়ে থাকে, ঠিক আছে? লাল, সবুজ আর হচ্ছে নীল। তো আমাদের এই কোন কোষগুলো তৈরি করার জন্য আমাদের কি দরকার? একটা এক্স ক্রোমোজোম দরকার, এক্স ক্রোমোজোম দরকার। প্রকট একটা এক্স ক্রোমোজোম দরকার। কিন্তু দেখা যায় যখন এই এক্স ক্রোমোজোমটা প্রকটের পরিবর্তে কোন একটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে প্রচ্ছন্ন হয়ে যায়, প্রকট না প্রচ্ছন্ন, তার মানে ও বৈশিষ্ট্য প্রকাশ করছে না, তখন আমাদের যে কোনো একটা কোন কোষ তৈরি হবে না। ধরো যদি লাল সবুজ তৈরি না হয়, তাহলে লাল সবুজ ওরা একদম একেবারেই দেখতে পারবে না তা না, লাল আর সবুজকে ওরা জাস্ট একটা মাত্র কালার আকারে দেখবে, ঠিক আছে? লাল আর সবুজকে তোমরা একটা মাত্র কালার আকারে দেখবে। যেমন আমি একটা ড্রামা দেখছিলাম, সেই ড্রামার নাম ছিল হোয়াইল ইউ আর স্লিপিং। ওই ড্রামাতে কাহিনী দেখাইছিল যে একটা পুলিশ অফিসার হচ্ছে গিয়ে আদালতে সাক্ষী দিবে যে হচ্ছে খুনিকে। তো সে এতদিন পর্যন্ত কালার ব্লাইন্ড ছিল, কিন্তু সেটা কেউ জানতো না, ঠিক আছে? এই জন্য সে পুলিশের জব পাইছিল। কিন্তু এখন সে যদি হচ্ছে মানে কি বলবো সাক্ষী দিয়ে ফেলে, তাহলে তো পুলিশের জব চলে যাবে। তো সে কিন্তু খুনিকে দেখতে পারছে, কিন্তু খুনির ছাতার কালার সে বলতে পারে না, কারণ সে কালার ব্লাইন্ড ছিল, ঠিক আছে? নীল আর সবুজ সে হচ্ছে, লাল আর সবুজ সে মিক্সড করে ফেলছিল। এরকম কিন্তু অনেক থ্রিলার মুভিও কিন্তু হয়েছে, ইংলিশ মুভি। তাহলে তুমি কিন্তু একেবারে যে দেখবা না তা কিন্তু না, দেখবা, বাট লাল আর সবুজকে তুমি একই রকম দেখবা, একটা কমন কালার দেখবা। তাহলে আমার এই এক্স ক্রোমোজোমে যদি প্রচ্ছন্ন থাকে, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো? কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা বলবো। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা বলবো, ঠিক আছে? তাহলে এই যে নর্মালি আমাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অটোজোম প্রকাশ করে, কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আমাদের সেক্স ক্রোমোজোম, দ্যাট মিনস এক্স বা ওয়াই দিয়ে প্রকাশিত হচ্ছে, তাদেরকে আমরা বলি সেক্স লিঙ্কড ক্যারেক্টার। এবং এই সেক্স ক্রোমোজোমের কারণে যে ডিসঅর্ডার হয় তাদেরকে আমরা বলি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, ঠিক আছে? তার মানে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে তার নাম সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য, এবং এর মাধ্যমে যে রোগ প্রকাশ পায় তাকে আমরা বলি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে আমাদের বর্ণান্ধতাও কিন্তু এক ধরনের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি তোমার কি আমাদের বর্ণান্ধতা কিন্তু এক ধরনের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে বুঝতে পারছো যে আমার কালার ব্লাইন্ডনেস এ বর্ণান্ধতা কেন হচ্ছে? এবং মনে রাখবা আমাদের ওয়াই ক্রোমোজোম ছোট, তো এক্স এর চেয়েও কিন্তু ওয়াই অনেক ছোট, এই জন্য ও অনেক কম বৈশিষ্ট্য প্রকাশ করে দেখে ওর দ্বারা রোগও খুব কম হয়। বেশিরভাগই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কিন্তু এক্স ক্রোমোজোমের। এবার দেখো আমি তোমাদের বইতে যতগুলো ডিসঅর্ডার আছে সবগুলাকে একবার একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। ধরো আমি বললাম এটা হচ্ছে একটা অসুস্থ জিন, হতে পারে থ্যালাসেমিয়া, হতে পারে বর্ণান্ধতা, একটা অসুস্থ জিন। আর এটা হচ্ছে একটা সুস্থ জিন। এখন আমি তোমাদের কাছে 5টা কেস প্রেজেন্ট করব, 5টা কেস প্রেজেন্ট করব। আমি তোমাদের সামনে 5টা কেস রাখি, তোমরা বলবা যে কে অসুস্থ, কে সুস্থ, আর কে হচ্ছে বাহক। ওকে, তাহলে বলো তো প্রথমটা কি? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অসুস্থ, দ্বিতীয়টা হচ্ছে বাহক,
তার মানে দেখছো মেয়েদের কিন্তু দুইটা এক্স ক্রোমোজোম থাকাতে একটা এক্স ক্রোমোজোম নষ্ট হলেও আরেকটা কিন্তু কপি থাকে, তাই না? আরেকটা কপি থাকে। এই জন্য মেয়েদের কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সবচেয়ে কম হয়। ওদের দুইটা এক্স ক্রোমোজোম থাকার কারণে একটা নষ্ট, এই জন্য আরেকটা ব্যাকআপ কপি থাকে। আর ওরা তো সুস্থ। কিন্তু এখন ছেলেরা কাঁদবে, ঠিক আছে, ছেলেরা এখন মন খারাপ করবে, কারণ দেখো বেচারা আহারে, ছেলেদের তো এক্স ক্রোমোজোমই আছে একটা, ওইটাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো ইন্না লিল্লাহ, ওইটার তো ব্যাকআপ দেওয়ার জন্য আর কোনো এক্স ক্রোমোজোম নাই। এই জন্য সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা মেয়েদের তুলনায় কি ছেলেদের বেশি হয়। আবার ছেলেরা মন খারাপ করো না, ছেলেদের কিডনি, হার্ট, ব্রেইন এগুলোর ওজন মেয়েদের চেয়ে বেশি, ছেলেদের রক্ত মেয়েদের চেয়ে বেশি, আবার ছেলেদের পচা কোলেস্টেরল মেয়েদের চেয়ে বেশি থাকে। সো আল্লাহ সব দিকেই কিন্তু সাম্যতা রাখছে। ওকে, তার মানে এই প্রশ্নটা কিন্তু আমাদের ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য আসতে পারে যে মেয়েদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কেন হয়, কম হয়, বাট কেন মেয়েরা বাহক হয়। কারণ এক্স ক্রোমোজোম একটা যদি অসুস্থ হয় ওইটার পরিবর্তে একটা ব্যাকআপ কপি হিসেবে আরেকটা এক্স ক্রোমোজোম থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটাই আছে, ওটা অসুস্থ হওয়া মানে ছেলে সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে যাবে। তাহলে এই যে খেয়াল করো আমাদের কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কেস দিচ্ছি, যে ধরো তোমাদের সাথে রায়ান, রায়ান ধরো হচ্ছে বর্ণান্ধ, ঠিক আছে। এখন রায়ানকে যেই মেয়েটা হচ্ছে ভালোবাসে, সে ভাবলো যে রায়ান কালার ব্লাইন্ড হচ্ছে, তো কি হয়েছে, আমি ওকে ভালোবাসাতে সুস্থ করে দিব, ঠিক আছে। তাহলে ধরো আমি বললাম যে রায়ান হচ্ছে কালার ব্লাইন্ড, রায়ানের ওয়াইফ হচ্ছে সুস্থ, তাহলে দেখো তোদের বাচ্চা কাচ্চারা কি আদৌ কালার ব্লাইন্ড হবে কিনা, বা রায়ানের ওয়াইফ ঠিক মতো ডিসিশন নিছে কিনা। দেখো প্রথম একটা মেয়ে হলো যে মেয়েটা হচ্ছে বাহক, এই মেয়েটাও কিন্তু বাহক, তার মানে এটা কিন্তু এখন পর্যন্ত সুস্থ। এই ছেলেটাও সুস্থ, এই ছেলেটাও সুস্থ। তাহলে দেখছো রায়ানের কিন্তু ডিসিশন ভুল হয় নাই। বাবার কাছ থেকে কখনোই কিন্তু সন্তানদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার স্প্রেড করবে না। অলওয়েজ মনে রাখবা, এটাকে বলা হয় নানা নাতি বা মামা ভাগ্নে রোগ, ঠিক আছে। আমাদের এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলাকে আমরা বলি নানা নাতি বা মামা ভাগ্নে রোগ। কখনোই বাবার কাছ থেকে সন্তানদের মধ্যে ছড়ায় না। তাহলে কিভাবে ছড়াবে দেখো, এইবার আমি যদি রায়ানের এই মেয়ের সাথে, রায়ানের একটা মেয়ের সাথে আমি যদি একটা সুস্থ ছেলের বিয়ে দিয়ে দেই, তাহলে রায়ানের নাতিপুতিদের কি অবস্থা হবে দেখো। রায়ানের এই নাতনি হচ্ছে গিয়ে তোমার বাহক, এই নাতনি সুস্থ, এই যে একটা নাতি কিন্তু এবার বর্ণান্ধ বা অসুস্থ হয়ে গেল। তাহলে দেখছো আমার কি হচ্ছে, যদি ছেলেদের কারো বর্ণান্ধতা থাকে সেখান থেকে সন্তানদের স্প্রেড করবে না, বাট মেয়েরা যদি আইদার বাহক হয় বা বর্ণান্ধ হয় সন্তানদের মধ্যে মাস্ট আসবে। তাহলে এবার বলো তো, একটা মেয়ে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে বাহক হয়, তাহলে একটা মেয়ে কখন অসুস্থ হবে কে বলতে পারবা? একটা মেয়ে কখন অসুস্থ হবে কে বলতে পারবা? যখন পিতামাতা দুজনের মধ্যে ক্রোমোজোমটা থাকবে। এই যে দেখো, ধরো আমার এও হচ্ছে বর্ণান্ধ, মেয়েটাও হচ্ছে আইদার বর্ণান্ধ কিংবা বাহক, তখন দেখো এই যে প্রথম মেয়েটা কিন্তু এবার বর্ণান্ধ হয়ে গেছে। তাহলে দুজনের কাছ থেকে আইদার অসুস্থ কিংবা একজন অসুস্থ এবং একজন যদি বাহক হয়, তাহলে কিন্তু এবার প্রথম মেয়েটা অসুস্থ, আরেকটা মেয়ে বাহক, একটা ছেলে সুস্থ, একটা ছেলে অসুস্থ। তাহলে পরীক্ষায় কিন্তু আমাদেরকে কেস দিয়ে দিবে যে রহিম সাহেব বর্ণান্ধ, তার বউ বর্ণান্ধতার জিন বহন করে কিন্তু সুস্থ, সন্তান সন্ততির মধ্যে কয়জন বর্ণান্ধ হবে? আমরা পারবো না? ইনশাল্লাহ পারবো। আজানটা হোক, হ্যাঁ, সবাই আজানের জবাব দাও।
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে মেয়ে বোন থাকে তাহলে কয়টা সন্তান অসুস্থ হবে, এটা তুমি বের করবা। রিয়েলমি 7i, ঠিক আছে, এটা তোমার কাজ থাকবে, তুমি এটা বের করবা। ওকে, আচ্ছা। তাহলে দেখো এখন কি বলা হয়েছে যে আমরা থ্যালাসেমিয়া পড়বো। তাহলে আমাদেরকে জানতে হবে যে থ্যালাসেমিয়ার প্যাথোলজিটা কি বা থ্যালাসেমিয়া কেন হয়। থ্যালাসেমিয়াতে আমাদের লোহিত রক্তকণিকার রক্তশূন্যতা হয়। তার মানে আমরা কি জানি যে আমাদের লোহিত রক্তকণিকা লাল হয় কিসের জন্য বলো তো? লোহিত রক্তকণিকা লাল হয় হিমোগ্লোবিনের কারণে। এখন হিমোগ্লোবিনের তো দুইটা অংশ, তাই না? একটা হচ্ছে হিম এবং আরেকটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন যেটা কিনা দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, আরেকটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। যদি কখনো ডিএনএ এর মিউটেশন মানে ডিএনএ তে যদি পার্মানেন্ট পরিবর্তন হয়ে যায়, ধরো অ্যাডিনিনের সাথে থাইমিন না বসে গুয়ানিন বসলো, গুয়ানিনের সাথে সাইটোসিন না বসে থাইমিন বসলো, তাহলে ডিএনএ থেকে একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায় না? এটাকে আমরা বলি হচ্ছে মিউটেশন। ঠিক আছে, তাহলে ডিএনএ তে কোনো কারণে যদি এরকম পার্মানেন্ট পরিবর্তন হয় যার কারণে আলফা বা বিটা গ্লোবিউলিন তৈরি হইলো না, যদি আলফা গ্লোবিউলিন তৈরি না হয় তাহলে আমাদের হিমোগ্লোবিন তৈরি হবে না, তখন সেই রক্তশূন্যতাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন তৈরি না হয় তখন যে রক্তশূন্যতা হয় তাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। এটাকে আমরা কুলির থ্যালাসেমিয়া বলতে পারি। ঠিক আছে, বিজ্ঞানী কুলির নাম অনুযায়ী কুলির থ্যালাসেমিয়া বলা যায়। এখন থ্যালাসেমিয়াকে আমরা এই দুই ভাগেও ভাগ করতে পারি, আবার আরেকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর মানে যখন বাবা এবং মা দুইজনের কাছ থেকেই সন্তান থ্যালাসেমিয়ার জিন পাবে। যেমন ধরো এই যে ক্যাপিটাল আর আর, তার মানে দুইটাই হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। আর যদি বাবা বা মা যে কোনো একজনের কাছ থেকে সন্তান যদি আমার থ্যালাসেমিয়ার জিন পায়, ঠিক আছে, যে কোনো একজনের কাছ থেকে সন্তান যদি থ্যালাসেমিয়ার জিন পায় আর স্মল আর, তাহলে সেটাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মাইনর। তার মানে বাবা এবং মা দুজনের কাছ থেকে পেলে থ্যালাসেমিয়া মেজর, যে কোনো একজনের কাছ থেকে পেলে তারা থ্যালাসেমিয়া মাইনর। সাধারণত মেজররা ওদের অসুখের লক্ষণ প্রকাশ পাবে, কিন্তু মাইনররা কি হবে, মাইনররা শুধুমাত্র বাহক হয়। তার মানে নাতি নাতির ঘরে পুতির মধ্যে ছড়াবে, কিন্তু ওরা কোনো অসুস্থতার লক্ষণ প্রকাশ পাবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে এখানে আমরা মোটামুটি এই যে দেখো এখানে মাতার হচ্ছে গিয়ে তোমার থ্যালাসেমিয়া রোগের বাহক এবং পিতাও হচ্ছে থ্যালাসেমিয়া রোগের বাহক। তাহলে দুজনেই যদি আমার বাহক হয় তাহলে দেখো প্রথম সন্তানটা কিন্তু হয়ে গেছে থ্যালাসেমিয়া আক্রান্ত, দ্বিতীয় সন্তানটা বাহক, তৃতীয় সন্তানটা বাহক এবং চতুর্থ সন্তানটা হচ্ছে সুস্থ। তার মানে দেখো এরা কিন্তু বাবা এবং মা দুজনের কাছ থেকে কিন্তু জিন পাইছে, তাহলে এরা দুজনেই হচ্ছে তোমার মাইনর। সরি, এরা হচ্ছে যে শুধুমাত্র একজনের কাছ থেকে পাইছে, এর জন্য মাইনর। আর এর হয়ে গেছে থ্যালাসেমিয়া মেজর, আর লাস্ট ওয়ান সম্পূর্ণ সুস্থ। এবার দেখো আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ আমার মা হচ্ছে থ্যালাসেমিয়া রোগী এবং বাবা হচ্ছে বাহক, তাহলে দেখো মোটামুটি সবগুলা বাচ্চা কাচ্চাই কিন্তু থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়। 50-50, ঠিক আছে, 50-50। ওকে, তাহলে তোমাকে প্রশ্ন করে বুঝতে হবে যে তোমাকে কোনটা চাইছে বা তোমার কেসটা কিরকম। ওকে, তাহলে এরপরে দেখো আমাদের ডারউইনের মতবাদ, এই টপিকটা এমসিকিউর জন্যই বেশি ইম্পর্টেন্ট। ছোটখাটো কিছু সিকিউ প্রশ্ন আছে, যেমন ডারউইনের প্রকৃত সত্য কি, এই সত্যগুলা সাধারণত সিকিউতে আসলে তোমরা ব্রড হেডিং গুলা মুখস্থ করবা, ভিতরের কথাগুলা মনের মাধুরী, ক্যাটরিনা, কারিনা মিশাও লিখতে পারো। যেমন অত্যাধিকারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম। যদি প্রকরণ হয়, প্রকরণ মানে ডিএনএ তে মিউটেশনের কারণে যে বৈচিত্র্য তৈরি হচ্ছে তাকেই বাংলায় বলে প্রকরণ। মিউটেশনের বাংলাই হচ্ছে প্রকরণ। প্রকৃতি যাতে নির্বাচন করবে তারাই বেঁচে থাকবে এবং তারাই নতুন নতুন প্রজাতি তৈরি করবে। আর আমাদের সংগ্রাম আবার 3 রকম হয়, যেমন মানুষে মানুষের সংগ্রাম হচ্ছে গিয়ে অন্তঃপ্রজাতিক, একই প্রজাতির মধ্যে। আন্ত মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতি, যার মানুষ আর বাঘের মধ্যে সংগ্রাম। আর পরিবেশের সাথে সংগ্রাম হলে যেমন ধরো আমরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলা মোকাবেলা করে বেঁচে আছি। তাহলে ডারউইনের মতবাদের ব্রড হেডিং গুলা তোমরা পড়বা, ভিতরের কথাগুলো মনের মাধুরী, ক্যাটরিনা, কারিনা মিশাও লিখতে পারো। এই সংগ্রামটা ভালো করে পড়বা, এই পয়েন্টগুলোর কিন্তু এক্সপ্লেনেশন চাই। ঠিক আছে, তাহলে আমাদের বিবর্তনের জনক কিন্তু এমপিডক্লিস। তোমরা সবাই বিবর্তনের জনক বললেই চিল্লায় বলো ডারউইন। নো, ডারউইন তোমার বিবর্তনের জনক না। ঠিক আছে, ডারউইন তো বিবর্তনের জনক না, বিবর্তনের জনক হচ্ছে এমপিডক্লিস, এটা খুব ভালো করে মনে রাখবা। ওকে, তাহলে আসো আমরা আমাদের লাস্ট পোলটা দিয়ে দিচ্ছি যে ইশিহারা কালার টেস্টের মাধ্যমে কি নির্ণয় করা হয়। সবাই ঝটপট এই লাস্ট পোলটা অ্যান্সার করে ফেলো। ঠিক আছে,
ছেলেদের যেহেতু এক্স ক্রোমোজোম একটাই, সেহেতু ছেলেরা একবারে অসুস্থ হওয়া কথা, কিন্তু বাহক হয় কি করে? যদি এটা তো তোমার এক্স ক্রোমোজোম দ্বারা নির্ণীত হয় না, এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। রিসেসিভ মানে এটা প্রচ্ছন্ন জিন দ্বারা ছড়ায়। এজন্য ওই একটা এক্স যদি প্রচ্ছন্ন হয় তাহলে ওরা বাহক হবে। বুঝছো? ওটা যদি প্রকট না হয়, প্রচ্ছন্ন হয়, তাহলে ওটা কি বাহক হবে। আসলে বিবর্তন হাস্যকর। বিবর্তন নিয়ে বেশি কথা বলতে গেলে আসলে ঝামেলা, বুঝছো? বিবর্তনের জনকের নাম এই যে আমি লিখে দিছি, তাহলে পোল ক্লোজ করে দিলাম। এটা অ্যান্সার কি হবে বলো তো? এটা অ্যান্সার হবে হচ্ছে গিয়ে তোমার লাল সবুজ বর্ণান্ধতা। ইশিহারা কালার টেস্টে আমরা কি করি? লাল সবুজ বর্ণান্ধতা বের করতে পারি। তাহলে আসো আমি তোমাদের জন্য আবার একটু পুরো স্লাইডটা রিভিউ করে দিচ্ছি। তাহলে জীবের বংশগতি এবং বিবর্তন থেকে আমরা ডিএনএ এর গঠন, রেপ্লিকেশন, ডিএনএ আরএনএ এর পার্থক্য, অসুখ বিসুখগুলো ভালো করে পড়বো। বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল আমরা সবাই জানি। এটাও জানি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং ডিএনএ এর মধ্যে জিন। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করবা। এরপরে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ আরএনএ। দুইটার ইলাবোরেশন মনে রাখবা এমসিকিউর জন্য। কোনটাতে কি কি নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, কি কি সুগার থাকে, ফসফেট দুইটার মধ্যেই থাকবে। ছোট অণু তার মানে একটা সুগার আর একটা বেসকে একসাথে বলি নিউক্লিওসাইড, এস দিয়ে স্মল, আর সাইডের সাথে ফসফেট যুক্ত হয়ে বড় অণু তৈরি করলো, টি দিয়ে টল, নিউক্লিওটাইড। এরপর ডিএনএ এর গঠনটা আমরা ভালো করে পড়বো, দূরত্বগুলো ভালো করে পড়বা, যে সম্পূর্ণ প্যাচ বলছে নাকি একটা মনোনিউক্লিওটাইড বলছে না ব্যাশ বলছে, অ্যাংস্ট্রমে বলা হয়েছে নাকি ন্যানোমিটারে বলা হয়েছে। এরপর ডিএনএ থেকে এই যে আমাদের সেন্ট্রাল ডগমা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, যা শব্দগুলো মনে রাখো। রেপ্লিকেশন তোমাদের বইতে অনেক শর্টকাট করে দেওয়া আছে, এটার ফিগারটা ড্র করবা। ডিএনএ টেস্টিংটা তোমরা 2 নম্বরের জন্য পড়তে পারো। মেন্ডেলের সূত্র থেকে অনুপাত 3:1 কিভাবে হয়? প্রথম বংশধরে সবাই তোমার প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে, কিন্তু দ্বিতীয় বংশধরে এসে আমরা আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো। এরপরে হচ্ছে গিয়ে তোমার লিঙ্গ নির্ধারণ থেকে আমরা পড়বো যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য কেন পিতা দায়ী। এখানে অটোজোম কয়টা নাকি কয় জোড়া, সেক্স ক্রোমোজোম কয়টা কয় জোড়া, এরকম ভালো করে খেয়াল করবা। বর্ণান্ধতার কারণ কি এটা আমরা জানি। এরপরে ক্রসিং গুলো খুব ভালো করে করবা। থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ, এটা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, মনে রাখবা। এটা হচ্ছে একটা অটোজোমাল ডিসঅর্ডার, ওই 44টা ক্রোমোজোমের মধ্যে হয়। এজন্য ছেলেদের এক্স ওয়াই নিয়ে ঝামেলা হয় না, বুঝছো? এটা অটোজোমের মধ্যে হয় দেখি ছেলেরা বাহক হইতে পারে, আদারওয়াইজ তো হইতে পারতো না। আর হচ্ছে বিবর্তন থেকে বিবর্তনের জনক হচ্ছে এমপিডক্লিস, আর ডারউইনের মতবাদটা আমরা ভালো করে পড়বো। ওকে, তাহলে এই ছিল। তোমরা চাইলে তোমাদের হ্যান্ড নোট শেয়ার করে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো কেমিস্ট্রি। তোমাদের ওয়েবসাইটে ভাইয়ারা এটা নিয়ে সম্পর্কে ডিটেলস বলে দিবে। যত রকম কন্টেস্ট তোমরা পাও, শুধুমাত্র স্কুল না, কলেজ বলো, উদ্ভাস বলো, ভার্সিটি বলো, এগুলাতে বেশি বেশি পার্টিসিপেশন করবা। যত বেশি কম্পিটিশন, তোমার স্কিল গুলো তত বেশি মানে কি বলবো ঝালাই হবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে সবাই একটু হ্যান্ড রেজ করতে পারো, মানে কাদের প্রবলেম, কাদের আজকের চ্যাপ্টার বা টপিক রিলেটেড প্রবলেম আছে তোমরা একটু হ্যান্ড রেজ করতে পারো। আমি 2-3 জন কাছ থেকে দেখে হ্যান্ড রেজ নিচ্ছি। আচ্ছা, জাহিদ তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। জাহিদ শুনতে পাচ্ছো? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আসসালামু কোথায় আলাইকুম প্রবলেম আপু। তোমার? ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ওই যে মানে বর্ণান্ধতা যে কারণে হয়, যে সেক্স লিঙ্কের যে অসুখটা বললেন যে বর্ণান্ধতা, যে হুম, পিতামাতা থেকে সন্তানের ভাগ, ওইটা একটু আবার বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা কোন জায়গাটা বুঝো না তুমি বলো। মানে ধরো তোমার হচ্ছে আমার বাবা ছিল হচ্ছে বর্ণান্ধ, ঠিক আছে, মা সুস্থ। তাহলে এই যে দেখো প্রথম বাচ্চাটা যেটা হয়েছে, ও কিন্তু ওর একটা ক্রোমোজোম অসুস্থ, একটা সুস্থ, ঠিক আছে, তাহলে ও কিন্তু বাহক। ওকে অসুস্থ হওয়ার জন্য কি দুইটা ক্যাপিটাল লেটার হওয়া লাগতো, এটা আমি ক্যাপিটাল ধরছি দেখি, ক্যাপিটাল যে কোনো কিছু হইতে পারে। জি পরবর্তীটাতে দেখো ও কিন্তু বাহক, কারণ একটা ক্যাপিটাল একটা স্মল। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা এক্স ক্রোমোজোম, ওইটা স্মল, তার মানে ওরা সুস্থ হয়ে গেছে, ওদের মধ্যে বাহক বলতে কিছু নাই। তার মানে ওরা কখন অসুস্থ হবে? যখন দেখো পরবর্তী কেসে আমরা একটা বাহক মেয়ের সাথে একটা সুস্থ ছেলের বিয়ে দিলাম, তখন এই বাহক মেয়ের যেই তোমার বর্ণান্ধতার জিন, এটা যখনই ছেলেদের মধ্যে চলে আসছে, ওদের যেহেতু কোনো ব্যাকআপ কপি নাই, ও তখন হচ্ছে বর্ণান্ধ হয়ে গেছে। বুঝা গেছে জাহিদ? হ্যাঁ আপু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে জাহিদ, থ্যাংক ইউ সো মাচ। এবার তৌফিক তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। তৌফিক শুনতে পাচ্ছো?
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোথায় সমস্যা তোমার? আপু আমার হচ্ছে মানে টপিকের বাইরে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আপু একটা কোষে কয়টা ডিএনএ থাকতে পারে? একটা কোষে কয়টা ডিএনএ, এটা কিন্তু জি আপু। ফিক্সড না, এটা অসংখ্য থাকতে পারে। তোমার কোষের কাজ, কোষের বৈশিষ্ট্য, কি কি চরিত্র প্রকাশ করছে এটার উপর ডিপেন্ড করে। আর আপু হচ্ছে আরএনএ কত প্রকার? আরএনএ হচ্ছে 5 প্রকার। মেসেঞ্জার আরএনএ যেটাকে আমরা এমআরএনএ বলি, হুম। ট্রান্সফার আরএনএ টিআরএনএ বলি, রাইবোজোমাল আরএনএ আরআরএনএ বলি, তারপর হচ্ছে গিয়ে তোমার জেনেটিক আরএনএ যেটাকে জিআরএনএ বলি, মাইনর আরএনএ যেটাকে বলি এমআইআরএনএ, শাওমি না এমআই, ঠিক আছে? এগুলো তোমরা ইন্টারে পড়বা, তোমাদের এসএসসি লেভেলে নাই। আচ্ছা আপু, আমি যদি অনলাইনে যখন আমি ভর্তি হবো তখন হচ্ছে একটা ব্যাচে কতজন ক্লাস করবে? এটা তোমার ভ্যারি করে, এক একটা ব্যাচে এক এক রকম। যেমন আজকে তোমরা 320 জন ক্লাস করছো একসাথে, কোনো কোনো ব্যাচে আবার 100 জন, এরকম ভ্যারি করে, এক একটা শিফটে এক এক রকম। আচ্ছা আপু, আমি তো গাইবান্ধা থাকি। এখন আমি যদি গাইবান্ধা থেকে যদি অনলাইনে যদি ভর্তি হই তাহলে কি আমি কি আপনার ক্লাস কি পাবো? অনলাইনে এখন এটা আমার, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসগুলো নেওয়ার, যদি টাইম পাই ইনশাল্লাহ ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে রে, ওকে। তাহলে হচ্ছে গিয়ে তোমার অর্পিতা, তোমাকে পারমিট করা হলো, আনমিউট করে কথা বলো। অর্পিতা শুনতে পাচ্ছো? আপু আমি হচ্ছে থ্যালাসেমিয়া রোগটার কারণটা বুঝি নাই। থ্যালাসেমিয়া রোগের কারণ বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার অভাবজনিত একটা লক্ষণ। আমাকে বলো, লোহিত রক্তকণিকা লাল হয় কেন? হিমোগ্লোবিনের কারণে। এই হিমোগ্লোবিন দুইটা অংশ দ্বারা গঠিত, হিম আর হচ্ছে গ্লোবিন। হিম তৈরি হয় আয়রন দিয়ে, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। তো এই গ্লোবিন প্রোটিনটা দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয়, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, ওদের জাস্ট নাম। মানে গ্লোবিন প্রোটিনটা দুই রকম হয়। তো আলফা গ্লোবিউলিন প্রোটিন মানে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো সেই প্রোটিন গুলাকে কোড করে হচ্ছে কিছু জিন, ঠিক আছে? তো এই আলফা গ্লোবুলিন প্রোটিন গুলা তৈরি করার জন্য যে জিন দায়ী, সেই জিনে যদি কোনো ত্রুটি বা ডিফেক্ট হয়, আমার আলফা গ্লোবুলিন প্রোটিনটা একেবারেই তৈরি হবে না। বিটা গ্লোবুলিন তৈরিকারী যে জিন, সেই জিনে যদি কোনো ডিফেক্ট হয়, তাহলে আমার বিটা গ্লোবুলিন একেবারেই তৈরি হবে না। তাহলে আলফা গ্লোবুলিনের যদি অভাব হয়, তাহলে আমার যে রক্ত শূন্যতা তাকে বলে আলফা থ্যালাসেমিয়া। বিটা গ্লোবুলিনের অভাব হলে, আমার আরবিসি একেবারেই তৈরি না হলে যে থ্যালাসেমিয়া হবে, তাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। এটাই। ঠিক আছে আপু, বুঝছি। আচ্ছা অর্পিতা, তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ক্লাস করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ যদি উদ্ভাসে তোমরা ভর্তি হও, তোমাদের সাথে হয়তো অনলাইন বা অফলাইনে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই একটু একটু পড়াশোনা করো, ঠিক আছে? একেবারে ছেড়ে দিও না। সময় খারাপ, পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে, যারা 21 ব্যাচ নভেম্বরে, আর যারা হচ্ছে 22 ব্যাচ, তোমাদের তো পরীক্ষা সামনের বছর হবে। ইনশাল্লাহ তোমাদের সবার পড়াশোনা ভালো হবে। বেশি বেশি পড়বা, আর সৃষ্টিকর্তার কাছে চাইবা যে আল্লাহ যাতে পড়ার ধৈর্য দেয়, ঠিক আছে, শক্তি দেয়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সঞ্চরা আপুকে। রিফাত ভাই কিছু বলবেন? রিফাত ভাই শুনতে পাচ্ছেন? রিফাত ভাই আমি শুনতে পাচ্ছেন না। আপনারা তোমাদের যদি উদ্ভাস কারো কোশ্চেন থাকে চ্যাট বক্সে জানাতে পারো। আর আমাদের ফেসবুক থেকে যারা ক্লাসটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ফ্রেন্ড সার্কেল মাঝে ক্লাসটা শেয়ার করে তাদের দেখার একটু সুযোগ করে দিও। আর অনেকে বলছো ভাই ক্লাসটা আমরা পাবো নাকি বা পিডিএফটা পাবো নাকি। ভাই তোমাদের পিডিএফটা দেওয়া হবে না, বাট আমাদের ফেসবুকে পেজে ক্লাসটা থাকবে। তোমরা চাইলে তোমাদের নিজের ফেসবুক অ্যাকাউন্টে তোমরা শেয়ার করে রাখতে পারো, আর এবং তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিলে তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে ভাইয়া যে বলছো যে আমি আগের ক্লাসটা মিস করছো, তুমি ভাইয়া আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিও। হ্যাঁ, আগের যত ক্লাসগুলো হয়েছে আমাদের ফ্রি ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আছে। আর তোমাদের আগামীকাল হচ্ছে ফিজিক্স ক্লাস আছে, এই টাইমে হবে 6:30 থেকে। তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো, তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝেও জানিয়ে দিও ক্লাসটা। এবং ক্লাসে যখন শুরু হয় তখন তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভাইয়া। আমাদের ফেসবুকের লিংকটা অবশ্যই চ্যাট বক্সে দেওয়া হয়েছে, তোমরা
হ্যাঁ, যারা অ্যাডমিন হবে ভাইয়া তাদেরকে পুরোনো এই ক্লাসগুলো আর উপর আবার অন্য ক্লাসগুলো হবে। হ্যাঁ, যারা মনে করছো যে এই ক্লাসগুলো আমাদের তো হয়েছে ফ্রি ক্লাস বা ভর্তি হলে কি এই ক্লাসগুলো আমাদের আবারও করা হবে নাকি, তোমাদের এই ক্লাসগুলো আবারও তোমরা পাবা, সমস্যা নাই ভাইয়া। হ্যাঁ নাই মা, হ্যাঁ ভাই তুমি এটা দিতে পারবা। হ্যাঁ আর কারো যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে জানাতে পারো তুমি। তোমাদের যেহেতু আর কারোর কোনো কোশ্চেন নেই, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।